তেতে আমি অতিরিক্ত জাল খেতে পারি না। কাজটা একদম ঠিক করনি তুমি। আমার কিছু হলে তোমার সোজা মেরে ফেলবো আমি। আদিরের রেহেন কথায় তিতিকার চোখে মুখের রং উড়ে ফ্যাকাশে হয়ে যায়। অস্ফুট স্বরে সে চিন্তিত ভঙ্গিতে আওড়ায়, পাকনামি করে এটাই কি করলাম? তিতিকা বিস্ময়ে দাঁড়িয়ে আর আদিরের কাশতে কাশতে যান উপক্রম। কি করেন বে না করবে তার কুলকিনারা না পেয়ে দ্রুতই পুচকওয়ালার কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে এলো। আদিরের উদ্দেশ্যে উদ্বিগ্নতার সহিত বলল, নিন নিন, তাড়াতাড়ি পানি খান। আদির বেখেয়ালাতে গ্লাসটা হাতে নিতে ছেড়ে থেমে যায় এবং তৎক্ষণাৎ কপাল কুঁচকা হয়। এসব নোংরা পানি আমি খাই না। একে তো জালের জন্য জানে বাঁচা মুশকিল তার, অথচ এমন পরিস্থিতিতেও বলছে এসব নোংরা পানি। তাই সে খেতে নারাজ। তিতিকা বেশ অবাক হয়ে কপাল কুঁচকে বলল, আপনি পাগল নাকি? নিজের অবস্থা দেখুন একবার। পাগলামি না করে তাড়াতাড়ি পানি খান। আদি চোখ রাঙিয়ে বলে, আমাকে নিয়ে আপনার বেশি বুঝতে হবে না, গাড়িতে পানি আছে, আমি ওখান থেকেই। তিতিকার চোখ মুখ বিরক্তিতেও কুঁচকে যায়। এমন কি আছে এই পানিতে যে এত ঢং করতে হবে? তিতিকে বিরক্ত নিয়ে এই ফুচকালার উদ্দেশ্যে, অবরাই মামা, এই পানি কোথায় থেকে এনেছেন? ফুচকাওয়ালা এতক্ষণ তাকিয়ে তাকিয়ে দুজনেরই কাহিনী দেখছিল। সেও বুঝতে পারছিল না এদের কি করা উচিত। আচমকা তিতিকার প্রশ্নে তিনি ইতস্তস্বরে আওড়ায়, ওই যে মামা, ওইখানে টিউবওয়েল আছে, ওইখান থেকে আনা। কিন্তু চিন্তা করেন না, পানি ভালো আছে, কলের পানি একদম ফ্রেশ। ব্যক্তিটির কথায় তিতিকা আশ্বস্ত হয়, কিন্তু আদির তা মানতে না যাচ্ছে। এরই মধ্যে তিতিকা আদিরের মুখের কাছে গ্লাস ধরে আবারও বলে, শুনেছেন, একদম ভালো পানি, তাড়াতাড়ি খান, কিচ্ছু হবে না। বললামই তো আমি আদিরের কথা এবার শেষ হয় না। তিতিকার মেজাজ বেজায় খায়। সে আচমকা এক হাতে আদিরের গাল চেপে ধরে এবং অন্য হাতে গ্লাসটা নিয়ে সোজা আদিরের মুখের ধরে সম্পূর্ণ পানিটা খাইয়ে সে ক্ষান্ত হয়। নিমিষে আদিরের চোখ মুখ কুঁচকে যায়। জালের জন্য না হলেও রাগে তার মুখ নিমিষে রক্তিম হয়ে ওঠে। হিসিয়ে সাফা স্বরে সে তিতিকার উদ্দেশ্যে আওড়ায়, তিতিকে সেসবে বিশেষ কোনো পাত্তা না দিয়ে নিজের মতো উৎসুক কণ্ঠে বলে, জাল কমেছে? তিতিকা রেহেন অভিব্যক্তিতে আদিরে সোয়াল শক্ত করে। কোনো মতে নিজেকে দমিয়ে ফুচকাওয়ালা টাকাটা দিয়ে দেয়। সেখানেও টাকা দেওয়া নিয়ে তিতিকা বাজার সারতে নিলে আদির আচমকা তার হাত চেপে ধরে, আড়ালে হাত ধরে খিচে নিজের পাশে দাঁড় করায়। তিতিকা বুঝে যায় এই খারুশ এবার সত্যিই রেগে বোম হয়ে গিয়েছে। সেও আর কথা বাড়ানোর সাহস পায় না। অন্যদিকে টাকা মিটিয়ে দিয়ে আদির তাকে এক প্রকার টেনে রাস্তার অন্য প্রান্তে নিজের গাড়ির কাছে নিয়ে যায়। তিতিকাকে বসিয়ে দিয়ে নিজেও তৎক্ষণাৎ ড্রাইভিং সিটে বসে পড়ে। আদির দ্রুত গতিতে গাড়ি থেকে পানির ইনটেক বোতলটা বের করে ও নিমেষেই পুরোটা খালি করে দেয়। আদিরের এমন ভাবগতিতে তিতিকা আরো বেশি ভীত হয়। আদিরের পানি খাওয়া শেষ হতেই তিতিকে ইতস্তস্বরে আওড়ায়, দেখুন, আমি আপনার ভালোর জন্যই সরি। তিতিকার অসম্পূর্ণ কথা শেষ হতে না হতেই আদি তীব্র রাগান্বিত চাউনিতে তার দিকে ফিরে তাকায় এবং আচমকিক নিজের হাতে থাকা পানির বোতলটা দুমড়ে মুচড়ে নষ্ট করে ফেলে। যা দেখে তিতিকার কলিজার পানি এমনিতেই শুকিয়ে যায়। কি যেন ভেবে সে আচমকা গাড়ির দরজা খুলতে উদ্বিগ হয়। যা দেখা মাত্র আদির কপাল কুঁচকে যায়। অথচ তিতিকার ততক্ষণে নিজের মতো বলতে শুরু করেছে, বলছিলাম আমি হেঁটে হেঁটেই অফিসে চলে যাব। তিতিকার কথা শেষ হতে না হতেই আদির আচমকা তার দিকে এগিয়ে আসে। আচমকা নিজের এক হাত তিতিকার পাশের দরজাটার গ্লাসে রাখে, অন্য হাত তিতিকার মাথার কাছে। শান্ত গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে তিতিকার উদ্দেশ্যে চাপা স্বরে আওড়ায়, স্মৃতি, অতিরিক্ত কোনো কিছুই আমার পছন্দ নেই। সবসময় নিজের লিমিটে থাকার চেষ্টা করো। একে তো সবসময় অতিরিক্ত পাকনামি করো, তার মাঝে তোমার অহেতুক জেদ আর তেজ তো আছে। একদিন তোমাকে দূরে এমন শায়েস্তা করব, মাথা থেকে পাকনামি করার ভূত সারা জীবনের জন্য নেমে যাবে। আদিত্যার তিতিকার মাঝে দূরত্বটা বেশ ক্ষীণ। আদিরের শীতল গম্ভীর অপলক চাহনিতে তিতিকার জান বেরিয়ে যাওয়ার উপক্রম। কোনো মতো চোখের ফাঁপড়ি জাপড়ে সে আওড়ায়, সরি তো বললামই। তিতিকার কথা শেষ হতে না হতেই আদির নিষ্প্রিয় বলল, কথা কম বলবে। তিতিকে পিঠ চোখে আদিরের দিকে তাকিয়ে আচমকা সামান্য ঢোক গেলে ভেতরাত্মা ছটফট করছে এখন থেকে মুক্তি পাওয়ার জন্য। এরই মধ্যে আচমকা তিতিকাকে অবাক করে দিয়ে আদিত্যার কপালের আশেপাশে ছড়িয়ে থাকা ছোট চুলগুলো হালকা ফু দিয়ে উড়িয়ে দেয়।
নিমিষেই তিতিকে চোখ বুজে ফেলে। এদিকে আদির এক মুহূর্ত দেরি না করে তিতিকের হাত হতে সম্পূর্ণ সরে আসে। সম্মুখে তাকিয়ে দেখে যানবাহন পুনরায় স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে। সেও তাল মিলিয়ে গাড়ি স্টার্ট দেয়। এদিকে স্তব্ধ হয়ে বসে থাকি তিতিকে, মনে মনে বিস্ময়ের সাথে আওড়াই, এটা কি হলো? শাসিয়ে গেল, ভালো কথা, কিন্তু ফু দিয়ে চুল উড়ানোর লজিক কি? অফিসের সর্বত্রে এক প্রকার কানাঘুষা চলছে। তিতিকের মতন একজন অপক্ষ মেয়ে কি করে আদির রায়ন চৌধুরীর মতো ব্যক্তির প্রিয় হতে পারে? যদিও বলা হয়েছে সাময়িক সময়ের জন্য, কিন্তু অফিসে এত সিনিয়র এমপ্লয়ি থাকার পরও তিতিকেই কেন? আদির ফিয়ে এর বিষয়টা অফিসে অ্যানাউন্সমেন্ট করার পর হতেই এই সমালোচনা আলোচনা উৎপত্তি হয়েছে। সবচেয়ে বেশি রাগে ফুঁসছে যারা, যদিও তার রাগের কারণ হয়তো সে নিজেও জানে না। শুরু হতেই তিতিকাকে তাচ্ছিল্য করাই হয়তো এই ক্ষোভের মূল কারণ। তবে এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আদির কিংবা তিতিকার। তাদের কাছে হয়তো এই বিষয়গুলো এখন অবধি পৌঁছায়নি, কেননা অফিসে আসা মাত্রই দুজনে নিজের যথাযথ কাজে লেগে পড়েছে। যথারীতি তিতিকার স্থান হয়েছে আদিরের পাশের কেবিনে, যেটা মূলত তার পূর্ববর্তী বিয়ের জন্য নির্ধারণ করা ছিল। অন্যদের কেবিন থেকে আদিরকে দেখা গেলেও তার কেবিন হতে বেশ স্পষ্টভাবে আদিরকে দেখা যায়। তেমনি আদিরের ক্ষেত্রেও তাই। তিতিকা নিজের যথাযথ কাজগুলো সব শেষ করে আদিরের কেবিনের এগিয়ে যায়। এতক্ষণ কাজের ফাঁকে কয়েকবার চোখ পড়েছিল তার দিকে, কিন্তু আদিরের এত গাম্ভীর্যতায় তিতিকে বেশ অবাক হলো। তখনকার ঘটনার পর আদিরের সাথে তার একটি কথাও হয়নি। তিতিকা আলগোছে অনুমতি নিয়ে আদিরের কেবিনে প্রবেশ করে, তবে এবার শুধু আদির হা ব্যতীত আর কোনো কথাই বলে না। ফাইলগুলো সাইন করাতে নিলেও সেই একই দৃশ্য চোখে পড়ে। নিমেষেই তিতিকে চোখ মুখ কুঁচকে যায়। বিরক্তি নিয়ে রুম হতে বেরিয়ে যেতে যেতে মনে মনে আওড়ায়, বেটা সত্যিই একটা খারুস। সেই ঘটনা নিয়ে এখনো এত ভাব ধরে থাকার কোনো মানে হয়? ঠিক আছে, উনি কথা না বললে আমিও কথা বলবো না। কাজ শেষ করে তিতিকা আগে অফিস থেকে বেরিয়ে আসে। আজ আদিরের জন্য অপেক্ষা করার বিন্দুমাত্র আগ্রহ তার নেই। তার হাত পা আছে, প্রয়োজনে হেঁটে হেঁটে যাবে, তবুও এই খারুসের সাথে যাবে না। এই ভাবনায় সে সুদূরী ম্যানশনের উদ্দেশ্যে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। আজ ঈশানকে কিছুটা আগেই ফুরিয়ে বাড়ি চলে যাবে, তারপর শান্তিতে নিজে পড়াশোনা শেষ করে সোজা ঘুম দেবে। কিন্তু চৌধুরী ম্যানশনে এলেই দেখে পরিস্থিতি আজ বৈগতিক। ঈশানি বাড়িতে নেই। দুজনে কিছু প্রয়োজনে বাড়ির বাহিরে গিয়েছে। হাফসা বেগম সহ ঈশানী দুজনেই তাকে বিষয়টা জানানোর জন্য কয়েকবার ফোন করে, কিন্তু তিতিকা ফোন ধরে না। এসব শোনা মাত্রই তিতিকা ফোনটা চেক করে দেখে ফোন সাইলেন্ট মোডে আছে, যা দেখে সে নিজেই বেশ বিরক্ত হয়। এত দায়িত্ব জ্ঞানহীন চলাফেরা কি আদৌ তার কর্ম? এদিকে তিতিকাকে আজ একাফে হাফসা বেগমের দিন বেশ জমে যায়। যথারীতি ঈশানকে পড়াতে না পারলেও আধ ঘন্টা চেয়েও বেশি সময়ে তার হাফসা বেগমকেই দিতে হয়। আর সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ো যখন হাফসা বেগম তাকে আচমকাই জিজ্ঞেস করে ওঠে, মা একটা সত্যি কথা বলো তো, আমাদের আদিরকে তোমার কেমন লাগে? তিতিকা শুরুতে ভেবে পায় না সে হাফসা বেগমকে কি জবাব দেবে। খানিকটা সময় নিয়ে হাফসা বেগম উৎসুক দৃষ্টির দিকে তাকিয়ে থাকার পর ইতস্তস্বরে, ভালোই তো উনি, মন্দ নয়। শুধু ভালো নাকি অনেক ভালো? এবার তিতিকা আরও বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আদিরের মতো খারুসকে সে আর কত ভালো বলবে? জি, অনেক ভালো। এই পর্যায়ে হাফসা বেগম আচমকিক বলে ওঠে, তাহলে দেখো তো মা, ছেলেটা এত ভালো হওয়ার পরও বিয়ে শাদী করছে না, এটা কি ভালো কথা? তুমিই ভালো। তিতিকা কোনো মতে মাথা নাড়িয়ে আওড়ায়, না, ওনার বিয়ে করা উচিত। নিজের মতে সায় পেয়ে হাফসা বেগম বেশ খুশি হলো। পরক্ষণেই সে বলে উঠল, তুমি জানো ওর জন্য আমরা কত মেয়ে দেখেছি, সবই সুন্দর মাশাল্লাহ, কিন্তু তোমাকেই আমার বেশ মনে ধরেছিল। আমি তোমার কথা আদিরকেও বলেছিলাম, কিন্তু সে বলল তুমি নাকি তার অনেক ছোট, হাঁটুর বয়সী, তাই বিয়ে করা সম্ভব না। নিরাশ হয়ে শেষমেশ তাই মানলাম, কিন্তু এরপর আর কাউকেই তেমন পছন্দ হচ্ছে না। মা, তোমাকে যেহেতু সবটাই বললাম, তাহলে একটা সাহায্য করতে পারবে? যদি তোমার মতোই একটা সুন্দরী মেয়ের খোঁজ পাও, তবে আমাকে একটু জানিও। আমি জানি তোমার পছন্দ আরও বেশি ভালো হবে আদিরের জন্য। এক নিমিষে হাফসা বেগমের এত সহজ সরল কথাবার্তায় তিতিকা কেসে উঠল। কি বলবে সে নিজেও উঠতে পারলো না। কোনো মতে হাফসা বেগমকে থামাতে বলে উঠল, জি অবশ্যই। অথচ একই সাথে মনে মনে তাচ্ছিল্য করে আওড়ায়, আমার ঠেকা পড়েছে, ওই খারুসটার জন্য এখন নাকি আমাকে মেয়ে খুঁজতে হবে। কে করবে ওই বুড়োকে বিয়ে?
কপাল করে আমাকে পেয়েছিল দেখে আর ওর ডজন ডজন পাবে নাকি? এতই সহজ? আমি ছাড়া ওই খারুসটার কপালে শাকচুন্নিও জুটবে না। তিতিকা মেজাজ বিগড়ানো অবস্থাতেই চৌধুরী ম্যানশন হতে বেরিয়ে পড়লো হুটহাট, কারণ ছাড়াই তার বেশ রাগ হচ্ছে। রাগে মাথাটাই যেন পুরো ফেটে যাচ্ছে। এরই মধ্যে সে সিদ্ধান্ত নেওয়া হেঁটে হেঁটেই বাড়ি যাবে। টিউশনি তো আর পড়ানো হলো না, তাই হেঁটে যাওয়াই ভালো উপায়। মূলত রাগ কমাতে এটা তার উদ্ভট সিদ্ধান্ত। এই ভেবে তিতিকা রাস্তার কিনারা দিয়ে হেঁটে চলছিল। চারপাশে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতে চলেছে। অবশ্য অন্যান্য দিনের মতো আজ খুব বেশি সন্ধ্যা হওয়ার কথা নয়। তিতিকার ধ্যান আকাশে পাশে নেই। সে না মনে মনে ভাবছে তাতেই সে মগ্ন। জনবহুল রাস্তা পেরিয়ে যখন সে শুনশান গতিতে প্রবেশ করে সে নিজেও টের পেল। অবশ্য টের পেলেও বা কি এসে যায়, তিতিকা তো আর এই শহরের অন্ধকার দিকগুলোর সাথে এখনো পরিচিত হয়নি। তিতিকা গলি পেরিয়ে বড় রাস্তার দিকে যাওয়ার জন্য উদ্বেগ। এরই মাঝে সে খেয়াল করে এই জায়গাটা বেশ অন্ধকার। দুপাশে বড় বড় দালান আর মাথার উপর সরু জায়গাতে ঝুলছে অসংখ্য কালো রঙের তার। অজান্তে এক অদ্ভুত বয়সে তার মাঝে ভিড় জমায়। এটা কেন হলো তা নিয়ে সে নিজেও অবগত নয়, তবে নিমিষে মনে হতে লাগলো তার বেখেয়ালি চলাফেরায় একটু সচেতন হওয়া উচিত। কখন কি হয়ে যায় বলা তো যায় না। এই ভাবনায় সে মাথাটা নুইয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। এরই মধ্যে ব্যাগ হতে তার ফোনে রিংটং বেজে উঠলো। কিছু সময়ের জন্য থেমে ফোনটা বের করতেই দেখে ছোট ফোনটার স্ক্রিনে স্পষ্ট করে লেখা খারুস রায়ন চৌধুরী। আদিরের কথা শুনে আজই সে তার ফোন নাম্বারটা সেভ করেছে। তবে এ সময় আদিরকে ফোন দিতে দেখে সে নিমিষে তাচ্ছিল্যের সহিত মৃদু হাসে এবং কলটা রিসিভ করেই বলে, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিবেন, নয়তো কল কেটে দেব। এ বলেই তিতিকা থামে। কিছু সময় পর ফোনের ওপর প্রান্ত হতে শীতল গম্ভীর এক আওয়াজ এলো, ওয়ালাইকুম আসসালাম। আদিরের কণ্ঠে তিতিকা প্রশান্তির দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন বলুন কি বলবেন। তিতিকার এহেন কথা শোনা মাত্র আদির আচমকা ধমকের স্বরে বলে ওঠে, কোন সাহস আবারও পাকনামি করে একা একা চলে গিয়েছেন? কতবার বলেছি আপনার এসব পাকনামি বন্ধ করুন। আচমকা আদিরের এহেন অভিব্যক্তিতে তিতিকার কপাল কুঁচকে যায়। সেও বেশ কড়া স্বরে বলতে শুরু করে, যে সাহসেই যায় না কেন তাতে আপনার কি? সরি বলার পরেও আপনার ভাব কমে না। আর আমাকে কি আপনার বাচ্চা মনে হয়? আপনার সাথে পরিচয় হওয়ার আগে কি আমি ঈশ্বরের একা চলাফেরা করিনি? তাহলে এভাবে ধমকাধমকি করার কি আছে শুনি? এসব বিয়ে করে নিজের বউকে গিয়ে শুনেবেন, ঠিক আছে? আরেকবার যদি আমার সাথে এভাবে ধমকাধমকি করতে দেখেছি তাহলে একবারে দেখে নেব আপনাকে। হুমকি দিচ্ছেন? যদি এটাই ভাবেন তাহলে তাই। আদির মেজাজ গরম করা। আরও দুটো কথা বলতে নেমে ঠিক তার আগে তিতিকা অদ্ভুত স্বরে অস্ফুট আওয়াজ করে ফোনের ওপর প্রান্তে হতে নিমিষে আদিরের কপাল কুঁচকে যায়। সে সন্ধিয়ান স্বরে বলে, তৃতি ঠিক আছো তুমি? আদিরের কথা তিতিকা শুনতে পেলে উত্তর দেওয়ার মতো অবস্থায় আর নেই। এক বলিষ্ঠ দেয়ের বিশাল থাবায় তার কান থেকে ফোনটা একজন ছিনিয়ে নেয়। একই সাথে তার পেছন হেতে এক আগন্তুক এসে তার পেট ও মুখ শক্ত করে চেপে ধরে। তিতিকা বিস্ময়ের সহিত খেয়াল করে দেখে চারপাশে একে একে রুমালে মুখ পেছানো আরো কয়েকজন ছেলে তাকে ঘিরে ধরেছে। এই পর্যায়ে তিতিকা চোখে জল চলে আসে। অন্ধকারের ভয়টা যেন আরো বেশি তীব্র হয়। সে চেঁচাতে চাইলে তার মুখে চেপে রাখা হাতটা আরো ধীর হয়। অন্যদিকে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি ফোনটা লাউড স্পিকারে দেওয়ায় শেষবারের মতো শুনতে পায় আদিরের চিন্তিত কণ্ঠস্বরে, এই তিথি কি হয়েছে তোমার? কোথায় আছো তুমি? সবকিছু আদিরের কথা শেষ হয় না। তার পূর্বে আচমকা লোকটি তিতিকের সামনে দাঁড়িয়ে কলটা কেটে দেয় এবং তিতিকের দিকে তাকিয়ে অদ্ভুত এক কুৎসিত হাসিতে মেতে ওঠে। তার হাসিতে যুক্ত হয় চারপাশের বাদবাকি লোকগুলোর বিশ্রী হাসির শব্দ। ফোনটা কেটে যেতেই আদিরে চোখ মুখ কুঁচকে যায়। সে বেশ অবাক হয় এতে, যেন তিতিকার আশপাশটা ঠিক নেই, হয়তো তিতিকাও ঠিক নেই। কিছুতে একটা ঘটে গিয়েছে এই মুহূর্তে। সে আবারও তিতিকার নাম্বারে কল করতে তা বারবার কেটে দেওয়া হয়। আদিরের আর বুঝতে বাকি নেই সে যা ভাবছে ঘটনা ঠিক তেমনই কিছু। আদির একটু সময় দেরি না করে দ্রুত এক বিশেষ নাম্বারে ফোন করে এবং খানিকটা চিন্তিত গম্ভীর স্বরে সে ব্যক্তির উদ্দেশ্য বলে, একটা ফোন নাম্বার দিচ্ছি, দ্রুত এই নাম্বারের লোকেশন ট্র্যাক করো। দ্রুত করবে, নয়তো পরবর্তীতে ফোন সুইচ অফ
হয়ে যেতে পারে। চারপাশে ঘন অন্ধকার নেমেছে। একটা বদ্ধ পরিত্যক্ত গোডাউনের ময়লা মাখা মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তিতিকা। মাথার উপর ঝুলছে হলুদ রঙের ছোট্ট একটা বাল্ব। চোখে মুখে ভয় আতঙ্ক বিরাজ করলো। রাগটাও যেন তার বড্ড বেশি। মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে সে, যেন ছাড়া পেতে সামনে দাঁড়িয়ে থাকা এক বিশেষ ব্যক্তিকে ভীষণ পেটাবে। শুরুতে তিতিকে বুঝতে পারছিল না তার সাথে ঠিক কি হচ্ছে। শুরুতে এতগুলো লোক তাকে ঘেরাও করলো, অতঃপর ফ্লোরোফর্ম মাখা রুমাল তার মুখে চেপে অবচেতন করে এই জায়গায় নিয়ে এলো। কিছুক্ষণ পরে থাকার পর যখন তার জ্ঞান ফিরল, তখনও বাদবাকি বিষয়গুলো তার কাছে স্পষ্ট হলো। সেই রাফসান আর তার ভার্সিটির সিনিয়র মিলে এই কাজ করেছে। আর আশ্চর্যজনক ব্যাপার, এই কাজের সাথে দুজন মেয়েও রয়েছে যারা তিতিকাকে তাদের সাথে মিলেই নানান অপমান করেছে। তিতিকার বিস্ময় যেন কাটছে না। মানুষ এতটা জঘন্য কি করে হতে পারে? সবচেয়ে বেশি ঘৃণা হচ্ছে রাফসানের প্রতি। আজ সকালেই যে মানুষটা এত ভালো ব্যবহার করলো, সেই এখন এসব কাজের মূল লিডার। তিতিকার রাগে বিস্ময়ে চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। এদিকে এক পাশের বড় সড়ো টেবিলের উপর নানা খাবারের পাশাপাশি নেশা জাতীয় দ্রব্য দিয়ে পার্টি করছে পুরো দল। মাঝে মধ্যে অবশ্য তিতিকাকে দূর হতে চেয়ে দেখতে দেখতে বিশ্রী হাসিতে মেতে উঠছে। অন্যদিকে রাফসান সহ আরও একটা ছেলে তিতিকের দিকে এগিয়ে আসে। রাফসান তিতিকের সামনে হাঁটু গেড়ে বসে, তার মুখের কাছে মুখ নিয়ে আওড়ায়, জান কেমন লাগছে? রাফসান এই কথা বলতে না বলতে তিতিকে আচমকা তার মুখে থুতু ছুঁড়ে মারে। নিমিষে রাফসান চোখ মুখ টুসকে পাশে মুখ ফিরিয়ে নেয়। তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার রাগে তার দিকে ধেয়ে এলে রাফসান তাকে আটকায় এবং বিস্তৃত জোরপূর্বক হেসে তিতিকার উদ্দেশ্যে চাপা স্বরে বলে, ওকে আগে আমি খাবো, তারপর তোরা। এর এক পর্যন্ত আমি ছাড়া ওকে কেউ স্পর্শ করবি না। রাফসানের এহেন কথায় তিতিকা অবাক চোখে তার দিকে তাকায়। মাথা কাজ করছে না এই মুহূর্তে। সে এদের থেকে কিভাবে বাঁচবে? এরই মধ্যে রাফসানের কথা হয়তো শুনতে পেয়ে মেয়েদের মাঝে একজন জোর গলায় বলে ওঠে, ওকে ভালো মতো ট্রিটমেন্ট দিবি, শালের শরীরে যত তেজ আছে সব নামিয়ে দিবি। শিক্ষিত ভদ্র পোশাকের ভেতরে যে কারো এত কুৎসিত রূপও থাকতে পারে তিতিকা তা কল্পনাও করেনি। একটা মেয়ে হয়ে কিভাবে সে এই কথাগুলো বলতে পারলো? তিতিকার চোখ বেয়ে এবার আপনা আপনি জল নেমে এলো। কান্নায় তার বুক বার হয়ে এসেছে। যা দেখা মাত্রই রাফসান মৃদু হেসে বলল, ভয় পাচ্ছ জান? মোটেও ভয় পেও না। আমি তোমার সাথে যাই করব অনেক যত্ন নিয়ে করব। দেখবে তুমি একটুও ব্যথা পাবে না। তুমি এত সুন্দর না হলে কি তোমাকে আমি পছন্দ করে এখানে নিয়ে আসি? এই বলতে না বলতে রাফসান তিতিকার দিকে হাত বাড়ায়। তিতিকা বিস্ময়ে কেঁপে ওঠে নিমেষে। তবে যেমনি অত্যধিক রাগে চিৎকার করতে নিয়েছে, অমনি রাফসান তার বুকের ওড়নাটা টান দিয়ে ফেলে ফেলে এবং তৎক্ষণাৎ তিতিকার মুখ জড়িয়ে এক পাশে তার গলা চেপে ধরে আওড়ায়, শালি বেশি দেমাগি হয়েছ। এমন হাল করব না, তোর বেঁচে থাকতেই ঘৃণা হবে। নিজ ইচ্ছে মরবি তুই। তিতিকার দম বেরিয়ে আসার উপক্রম, চোখ বেরিয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত, কিন্তু বলার মতো সক্ষমতা নেই, কারণ তার মুখ এমনভাবে বেঁধেছে যে গাল ফেটে রক্ত গড়িয়ে পড়বে। এদিকে তিতিকার দশা যখন ক্রমশ অবনতির দিকে, তখন পাশ থেকে ছেলেটা এসে রাফসানকে থামিয়ে দিয়ে বলল, রাফসান আস্তে, এখনই মরে টরে গেলে সমস্যা হয়ে যাবে। ছেলেটির কথায় রাফসান থেমে যায়। তিতিকার দিকে কড়া নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বিস্তৃতি মুচকি আসে। অতঃপর হাতের ফিট দিয়ে ঠোঁট মুছে বলে, সেটাই, শালির তেজ বেশি, জ্যান্ত খেতে না পারলে মজা কিসের? এই বলা মাত্রই রাফসান তিতিকার বক্ষদেশে হাত স্পর্শ করায়। স্পর্শকাতর স্থানে ছুঁয়ে দিতেই তিতিকে ফুফিয়ে কেঁদে ওঠে। আকুতি ভরা টলমলে চোখ জোড়ায় হাজার কথা বেশি উঠলেও তারা কেউই তা বোঝে না। তিতিকে বিস্ময়ে সম্পূর্ণ অবশ হয়ে যায়, যেন এই তো তার জীবনের রীতি ঘটে গিয়েছে। অন্যদিকে রাফসানের পাশাপাশি অন্য ছেলেটিও চোখের নানা কুরুচিপূর্ণ ইশারা একে অন্যের দিকে তাকিয়ে হেসে ওঠে। এই পর্যায়ে রাফসান আচমকা তিতিকের গলার কাছে আঙ্গুল বুলি স্পর্শ করে। তিতিকে চোখ মুখ খিচে অজোরে জল ফেলে
অনেক কিছু বলার চেষ্টাও করেও কোনো লাভ হয় না, তার কোনো কথাই স্পষ্ট শোনা যায় না, শুধুমাত্র সেইভাবেই ছটফট করে যায়। এদিকে রাফসান ততক্ষণে তিতিকার কাঁধ হতে জামার হাতায় একাংশ টান দিয়ে ছেড়ে ফেলেছে এবং তিতিকাও ধীরে ধীরে অবচেতন হতে শুরু করেছে। এসব সহ্য করার আগে তার মরে যাওয়াটাই যেন সবচেয়ে ভালো উপায়। রাফসান আরও কিছু করতে উদ্বিগ হতে না হতে আচমকা গোডাউনের চারপাশে অদ্ভুত শব্দ হতে শুরু করে। তারা দুজন চমকে দলের বাকি সদস্যদের দিকে তাকায়। তারাও বিস্ময়ে নজরে বোঝার চেষ্টা করে কি করছে। এখানকার লোকেশন তো সহজে কারো পাওয়ার কথা নয়, তাহলে এখানে কেউ কিভাবে আসতে পারে? সবার এই চিন্তাভাবনার মাঝে আচমকা রাফসান সবার উদ্দেশ্যে বলে, ওর ফোন কোথায়? ওর ফোন সুইচ অফ করেছিলি তোরা? রাফসানের রেহিম কথা শুনে একজন দ্রুত তার প্যান্টের পকেট থেকে তিতিকার ফোনটা বের করে এবং তাকিয়ে দেখে ফোন এখনও চালু রয়েছে। বন্ধ করতে তো সে ভুলেই গিয়েছিল। ছেলেটি ভয়ার্থ চোখে রাফসানের দিকে তাকিয়ে বলে, ভাই ভুল হয়ে গিয়েছে, মাফ করে দে। ছেলেটি এহেন কথা শুনে রাফসানের আর হুঁশ থাকে না। সে তেড়ে যায় ছেলেটিকে মারার জন্য। যা দেখা মাত্র চারপাশের বাকি লোকজন সব এগিয়ে আসে। এটা নিজেদের মাঝে মারামারি করার মতো পরিস্থিতি নয়। যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। তারা সবাই ভয়ঙ্কর বিপদে পড়েছে। আজ পালাতে না পারলে জেল অবধি যাওয়াটাও অসম্ভব হবে না। যথারীতি তারা তিতিকাকে ফেলে রেখে নিজেদের মতো গোডাউনে মেইন গেট ব্যতীত বাকি রাস্তা দিয়ে ফালানোর সিদ্ধান্ত নেয়। কারণ কেউ যদি এসে থাকে তবে মেইন গেট দিয়েই আসবে, এটাই তাদের বর্তমান ভাবনা। কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়। কয়েকজন ভিন্ন রাস্তা দিয়ে বাহিরে প্রবেশ করলেও আচমকা পুলিশ এসে তাদের ধরে ফেলে। নিমিষে তারা বুঝে যায় আজ তারা ফুরুফুরি পেশে গিয়েছে। বাদবাকি গোডাউনের ভেতর থাকায় রাফসান সহ বাকিরা কিছু করবে তার পূর্বে গোডাউনের মেন দরজায় ভয়ঙ্কর শব্দ হতে লাগলো, যেন প্রচণ্ড শক্তি দিয়ে তা ভাঙার চেষ্টা চলছে। সকলে বাঁচার জন্য পাগল প্রায় হয়ে চেঁচিয়ে ওঠে, কিন্তু তার আগেই পুলিশের একদল সহ আদির গোডাউনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এতজন পুলিশকে দেখে সবাই সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। অন্যদিকে তিতিকে নিবু নিবু ঝাপসার চোখে তেমন কিছুই স্পষ্টভাবে দেখতে পায় না, শুধু চারপাশের চেঁচামেচি শুনে যায়। এরই মধ্যে আদিরের নজর পড়ে শুরুতে রাফসানের দিকে। তাকে দেখে আদির খুব বেশি একটা অবাক হয় না, যেন জানাই ছিল এমন কিছুরই সম্মুখীন হতে হবে। আদির একজন পুলিশকে চোখের ইশারায় রাফসানকে চিহ্নিত করে কিছু একটা বুঝিয়ে দেয়। অতঃপর সে এসব হতে নজর সরিয়ে আশেপাশে তাকিয়ে দেখে তিতিকা কোথায় রয়েছে। আচমকা দূরের কোনায় তিতিকাকে পড়ে থাকতে দেখে সে তার কাছে ছুটে যায়। তার এমন বিধ্বস্ত অবস্থা দেখে আদির প্রচণ্ড অবাক হয়। বিশেষ করে তিতিকার জামার অংশ ছিঁড়া দেখা মাত্রই তার চোখ মুখ শক্ত হয়। চল শক্ত করে নিমিশেই পেছনে ফিরে চেঁচিয়ে বলে ওঠে, কে করেছে এসব? ওর এই অবস্থা কে করেছে? পুলিশ সবগুলো ছেলেকে মেয়েকে ঘেরাও করে নিজেদের কাজ করছে। আচমকা আদিরের কণ্ঠস্বরে সকলেই চমকে ওঠে। কেউ বুঝে উঠতে পারে না এই মুহূর্তে কি বলবে। সকলেই পুলিশের কাছে মাপ চেয়ে আকুতি মিনতি করে চলেছে। হঠাৎ আদিরকে নজরে পড়তে তারা ভেবে নেয় এটা তিতিকার গার্ডিয়ান। যথারীতি নিজেদের ভালো সাজাতে তারা প্রত্যেকে আচমকা নিজেদের রূপ পাল্টে রাফসানের দিকে ইশারা করে। একজন সরাসরি বলে ফেলে, কাজটা রাফসানই করেছে। রাফসান বন্ধুদের এভাবে রূপ বদলাতে দেখে অবাক হলেও তার আর করার কিছুই নেই। আদিরের মেজাজ নিমিষে আরো বিগড়ে যায়। কোনো মতে দাঁতে দাঁত পিষে রাফসানকে এক নজর দেখে নেয়। অন্যদিকে রাফসান পুলিশের হাতে বন্দি অবস্থাতেই আদিরের উদ্দেশ্য বলতে থাকে, স্যার মাফ করে দিন, এমন কাজ আর কোনো দিনও করব না স্যার, প্লিজ। আদির তার কথা শোনার প্রয়োজন মনে করে না। নজর ফিরিয়ে তিতিকার দিকে তাকিয়ে দ্রুত তার হাত পা ও মুখের বাঁধন খুলে দেয়। নিজের পরনের কালো রঙের ব্লেজারটা তার গায়ে জড়িয়ে দিয়ে আওড়ায়, তৃতি চোখ খোলো, আমার কথা শুনতে পাচ্ছ? তোমার কিচ্ছু হয়নি তিতি, একদম ঠিক আছো? এই দেখো আমি এসেছি, তোমার কিছুই হতে দেব না আমি।
আদিরের কথাগুলো কিছুটা নমনীয়তা স্বরে আওড়ায়, কিন্তু তিতিকা হতে কোনো রেসপন্স আসে না। সে চেতন অবচেতনের মাঝামাঝি পর্যায়ে রয়েছে, যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। আদির বিষয়টা বুঝতে পারে, তাকে দ্রুত ফাঁচগুলো তুলে নেয়। তিতিকা নিমিষে তার সম্পূর্ণ ভার আদিরের উপরেই ছেড়ে দেয়। আদির দ্রুত গাড়িতে ড্রাইভ করছে, তবে আজ তার গন্তব্য তিতিকার বাড়িতে নয়, বরং সুধীর ম্যানশনে। তিতিকা এক প্রকার অর্ধচেতন অবস্থায় তার কাঁধে মাথা ঠেকিয়ে বসে রয়েছে, একই সাথে বিড় করে অনেক কথা ভুলে যাচ্ছে, যার কোনোটাই আদির স্পষ্ট বুঝতে পারছে না। কিন্তু খানিকক্ষণ বাদে বাদে তিতিকার ফুপিয়ে ওঠায় সে তাকে নিয়ে বেশ চিন্তিত। আদির তিতিকার দিকে এক পলক তাকিয়ে ভারী শ্বাস ফেলে আওড়ায়, বেশি পাকনামি করার ফল এসব। পরক্ষণে তার কি যেন মনে হতে সে আচমকা গাড়ি থামায়। সে তিতিকাকে নিয়ে চৌধুরী বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু হুট করে মাঝ রাস্তায় সে তার গন্তব্যের রাস্তা পরিবর্তন করে। না, সে এখন আর চৌধুরী ম্যানশনে যাবে না। তাকে এই মুহূর্তে তিতিকাকে নিয়ে নিজের ফ্ল্যাটেই যেতে হবে। এটাই ঠিক হবে। তিতিকাও আজ রাতটা তার ওখানে নিরাপদে থেকে যাবে, তেমনি সে তার নিজের কাজটা সময় মতো করে নিতে পারবে। আবার আলাদা কোনো সমস্যাও হবে না। এই ভাবনাতে আদির গাড়ি ঘুরিয়ে শহরের ভিআইপি এরিয়ার দিকে যেতে শুরু করে। সেখানে 12 তলার এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তার বসবাস। আদির তিতিকাকে ওভাবেই বিধ্বস্ত অবস্থাতে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে। নিজের রুমে তিতিকাকে বিছানায় আলগোছে শুইয়ে দেয়, তারপর একটু টুল এনে তিতিকার মাথার কাছে বসে। তিতি, ট্রাই টু বি নর্মাল। কিছুই হয়নি তোমার, একটু স্বাভাবিক হও প্লিজ। তিতিকার বিধ্বস্ত ছাউনি ছিল দূর কোনো অজানায়। সে আদিরের কথা শোনা মাত্রই ফাঁসি ফিরে তাকায়। এবার সে আদিরের উপস্থিতি অনুভব করে। চারপাশটা একবার নজর বুলিয়ে আদিরের উদ্দেশ্যে আওড়ায়। এটা কোন জায়গা? কোথায় নিয়ে এসেছেন আমাকে? তৃতি, এটা আমার নিজস্ব ফ্ল্যাট, চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। আদিরের এহেন অভিব্যক্তিতেও তিতিকা ঠোঁট চেপে আওড়ায়। বাড়ি যাব আমি। তিতিকার মানসিক অবস্থা সম্পর্কে আদির ঠিকই বুঝতে পারে। যথারীতি সে তিতিকার একটা হাত নিজের কাছে টেনে মুঠোবদ্ধ করে আওড়ায়। বললাম তো, আমি আছি তোমার সাথে। আমার প্রতি এটুকু ভরসা রাখো প্লিজ, তুমি এখানে একদম নিরাপদ। আদিরের কথাগুলো তিতিকা মনোযোগ দিয়ে শোনে, তবে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পরপরই আচমকা ফুঁপিয়ে কেঁদে ওঠে এবং পাশে মুখ ফিরিয়ে নেয়। আদির এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে। তিতিকার হাতটা আরো শক্তভাবে আঁকড়ে তার উদ্দেশ্যে নমনীয় স্বরে আওড়ায়। তিতি, বি স্ট্রং, কিচ্ছু হয়নি তোমার। তুমি। আদিরের কথা শেষ হতে না হতে তিতিকা আদিরের দিকে মুখ ফিরিয়ে তাকায়। কান্না আটকে ঠোঁট চেপে বলে, ওরা আমার গায়ে হাত দিয়েছে। ওই শয়তানটা আমার বুকে অনেক বাজেভাবে স্পর্শ করেছে। এই বলে এসে ঠোঁট উল্টে ফুঁপিয়ে কেঁদে ওঠে। অন্যদিকে আদির বিস্ময়ের সাথে তার দিকে তাকিয়ে থাকে। ক্রমশ তার পশ্চাৎক সাফা লাগে তরুণ রক্তিম বর্ণ ধারণ করে। কোনো মতে নিজেকে স্বাভাবিক রেখে সে তিতিকাকে বোঝানোর উদ্দেশ্যে তার মাথায় আলতোভাবে হাত রাখে। এলোমেলো চুলগুলো কপালের আশপাশ হতে সরিয়ে দিয়ে তিতিকার উদ্দেশ্যে বলল, একদম চিন্তা করবে না, যে যা করেছে তার ফল ঠিক তেমনই পাবে। শক্ত গলায় এইটুকু বলেই আদির আচমকা তিতিকার কপালে আলতো ভাবে ঠোঁট ছোঁয়। পরিস্থিতি এমন যে এই বিষয়টা তাদের দুজনের কাছেই খুব সামান্যই মনে হয়, যার ফলে এটা নিয়ে কারো মাঝেই বিশেষ কোনো প্রতিক্রিয়া ঘটে না। উল্টো আদি তিতিকার উদ্দেশ্যে বলল, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, ড্রেসের যা অবস্থা তাতে চেঞ্জ করা প্রয়োজন। তুমি চাইলে আমাকে একটু সময় দাও, আমি না হয় তোমার বাসা থেকেই, আই থিঙ্ক ওখানে যাওয়ার চেয়ে মার্কেট থেকে নিয়ে আসাটাই ইজি হবে। আমি বরং তাই করছি। তিতিকাকে বিন্দুমাত্র কিছু বলার সুযোগ না দিয়ে আদির ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। রুম হতে চলে যেতেও নিয়েও আবার থমকে দাঁড়ায়। আচমকা কিছু একটা ভেবে নিয়ে তিতিকার উদ্দেশ্যে আওড়ায়, শাড়ি পরবে? আচমকা এহেন কথায় তিতিকা কিছুটা উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকায়। আদির আবারও বলে, আমার কাছে আমার মায়ের কিছু শাড়ি রয়েছে, নতুন হলেও এগুলোর বয়স বেশ পুরনো। আমার মা বাঙালি ছিল না বিদায় তার খুব একটা শাড়ি ছিল না, তবে যে কয়েকটাও ছিল তা সে খুব বেশি পরেও নি। তার মাঝে কয়েকটা আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। হয়তো ওখানে দু একটা সুতি শাড়িও পেয়ে যাবে। আই থিঙ্ক আজ রাতটার জন্য খুব বেশি অসুবিধা হবে না তোমার। তিতিকার বিশেষ কিছু বলার মতো মন মানসিকতা নেই। আদি তার নিস্তব্ধতাকেই উত্তর পেয়ে যায়। দ্রুত রুমের কাবার্ড
খুলতে নজরে পড়ে তার সারি সারি ইস্ত্রি করা নানান সব ফর্মাল ড্রেস। এসব পেরিয়ে কাবার্ডের এক পাশে বিশেষভাবে সাজিয়ে গুছিয়ে কিছু জামা কাপড় রাখা রয়েছে, যার মাঝে কয়েকটা পুরনো ডিজাইনের তবে বেশ দামি কিছু শাড়ির দেখা মিলল। আদির তার মাঝ থেকে খুঁজে একটা সুতি শাড়ি বের করে, সিম্পল অফ হোয়াইট কালারের শাড়ির, মোটা ফাটা শুধু গাঢ় লাল রঙের। তিতিকার জন্য আদিরের কাছে এই শাড়িটা একদম ঠিকঠাক মনে হলো। শাড়িটার বয়স পুরনো হলেও দেখতে একদমই চকচক করছে। তার মা আজীবন দশায় দুই একবার পরেছিল কিনা সন্দেহ। আদির তিতিকার জন্য শাড়িও তার সাথে বাদবাকি লাল রঙের ব্লাউজ আর ছায়া বের করে। এগুলোও তার মায়ের। তার মা ব্রিটিশ হলেও ছেলের জন্য একটা বাঙালি বইয়ের ভীষণ শখ ছিল তার। যথারীতি মৃত্যুর বহু বছর আগে সে আদিরকে বলেছিল এসব শাড়ি সে তার বউকে দেবে। তাই তার কথা কখনো কিছু হয়ে গেলে এগুলো যেন নিজের কাছে যত্ন করে রাখে, যে কারণে আজও এসব আদিরের কাছে বেশ সযত্নেই সাথেই রয়েছে। বিয়ের প্রতি তার ন্যূনতম আগ্রহ না থাকলেও মায়ের কথা সে ঠিকই রেখেছে। একই সাথে তার মা তিতিকের মতোই সিমসাম গড়নের ছিল বিদায় এসব তার গায়ের সাথে একদম খাপে খাপ মিলে যাওয়ার কথা। আদির এই বিশ্বাসে এই জিনিসগুলো তিতিকাকে দিয়ে পরক্ষণে নিজের জন্য একটা অ্যাশ কালারের ট্রাউজার ও কালো রঙের টি শার্ট বের করে রুম থেকে বেরিয়ে পড়ে। তিতিকা যে রুমে রয়েছে সেটা তার নিজস্ব থাকার রুম, তবে এছাড়াও এই ফ্ল্যাটে আরও কয়েকটা রুম রয়েছে। আজ না হয় সেগুলোর মাঝেই একটাই থাকবে। আদির এই সিল্কি ভেজা চুলগুলো এলোমেলো হয়েই রয়েছে, পরনের টি শার্ট আর কালো ট্রাউজার। এই রূপে তাকে দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে, অথচ কপালে তার চিন্তার ছাপ। চোখে মুখে চিরপরিচিত গাম্ভীর্যতা, সদ্য গোসল করায় কালো টি শার্ট আর তার ফর্সা অ্যাবসের সাথে লেগে রয়েছে, ফলে সেসবের দীর ভাঁজগুলোও বেশ খানিকটা স্পষ্ট। এছাড়া হাতের বাইসেপ আর মাসেলগুলো কম আকর্ষণীয় নয়। অবশ্য তার এই রূপ দেখার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়েছে, কেননা এমন পোশাকে শুধু তাকে এই ফ্ল্যাটে দেখা যায়। এখানে সে নিজের মতো চলে, যখন যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয় তখন তাই করে, তাই পরে। আদির ব্যস্ত ভঙ্গিতে টেবিলের রাতের খাবার গোছাচ্ছে। রান্নায় সে যে বেশ পটু তেমন নয়, নিজের জন্য যতটা রেঁধে খাওয়া যায় সে ঠিক তেমনটাই খায়, যার ফলে আজ সে পড়েছে মহাবিপত্তিতে। নিজের জন্য না হয় যা তা রেঁধে খায়, কিন্তু তিতিকার জন্য কি করবে? পরক্ষণে নেট ঘাটাঘাটি করে দ্রুততম সময়ে যা বানানো যায় তাই রেঁধেছে। আপাতত চিন্তিত ভঙ্গিতে এক হাতে টেবিল গুছাচ্ছে আর অন্য হাতে সাদা তোয়ালি দিয়ে নিজের চুল মুছে যাচ্ছে। দুটোই সে করছে সমান তালে। এরই মধ্যে আচমকা তিতিকার আগমন ঘটে। তিতিকার আবির্ভাব যেন আদিরের জন্য এক অদ্ভুত দ্বন্দ্বের প্রতিচ্ছবি হয়ে উঠল। অলঙ্কারহীন, তবুও চোখ ফেরানো দেয়। সদ্য গোসল শেষে সে দাঁড়িয়েছে বিধ্বস্ত চেহারায়। ভেজা শরীর জুড়ে পানির অসংখ্য বিন্দু চিকচিক করছে। ঘরের মান আলোয় লাল ফাড়া অফ হোয়াইট শাড়ি তার ভিজে দেহের সঙ্গে লেপটে গিয়ে তাকে একদিকে ভীষণ অসহায় তো অন্যদিকে অদ্ভুত আকর্ষণীয় রূপে মূর্ত করেছে। ভিজে চুলগুলো কোমর অবধি ঠেকেছে, সেখান থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে মেঝের উপর, যার প্রতিটি মৃদু শব্দে আদির নানান অজানা আবেশে ডুবে যাচ্ছে। এই প্রথম সে কোনো নারীর জন্য এভাবে স্তব্ধ মূর্তির নিয়ে দাঁড়িয়ে, প্রথম কোনো রমণীর বিধ্বস্ত রূপের সৌন্দর্যও তার অন্তরাল ক্রমশ অজানা অনুভূতির জোরে তোলপাড় হচ্ছে। অথচ তিতিকার চোখে মুখে গোসলের পরশ নেই, বরং কান্নার দাগ স্পষ্ট লালচে ফোলা ফোলা চোখের চারপাশের জমট বেদনে স্পষ্টই তা প্রকাশ পাচ্ছে। চোখের কোণে জমে থাকা অশ্রুর আবার তাকে করেছে আরো নিস্তেজ। টানা কান্নায় নাকের ফাটা ফুলে গিয়েছে, তার রঙও লালচে হয়ে উঠেছে। অথচ এসবই যেন আদিরকে আরো বেশি বিধ্বস্ত করে তুলল। চুল মুছবার প্রতি সামান্য মনোযোগও ছিল না তিতিকার, ফলে তার বিধ্বস্ত অবয়ব আরও স্পষ্ট হয়ে ধরা দিল। যেন পৃথিবীর সমস্ত বেদনা তার শরীর আর মুখাবে মিশে গিয়ে তাকে এক দুর্বার ক্লান্তির প্রতিমা বানিয়েছে। কিন্তু এর ভেতরে এক অস্বীকার করা যায় না এমন আবেদন লুকিয়ে আছে। চোখের জলে ভেজা দৃষ্টি, ফানিতে ঝলমল করা গায়ের কণাগুলো তাকে ভিন্নভাবে উজ্জ্বল করেছে। আদির দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা এই তিতিকের রূপ ছিল একেবারে অপ্রত্যাশিত। মুহূর্তে সে স্তব্ধ হয়ে যায়, বুকের ভেতরকার সবটাই যেন অচল হয়ে যায়। শ্বাস প্রশ্বাসে ব্যাহত হয়ে পড়ে। তার চোখ স্থির হয়ে রইল তিতিকের বিধ্বস্ত অবয়বের দিকে, যেখানে
বেদনা, ক্লান্তির সৌন্দর্যের এক আশ্চর্য মিশ্রণ তাকে এক নিমিষে আচ্ছন্ন করে তোলে। চারপাশেই শব্দ, আলগোছে সাজানো টেবিল, সবকিছু যেন মুহূর্তে অর্থহীন হয়ে যায় তার কাছে। কেবলমাত্র প্রাধান্য পায় তার সম্মুখে দাঁড়িয়ে থাকা তিতিকের সেই বীজে বিধ্বস্ত রূপ, যা আদিরের সমস্ত ইন্দ্রিয়কে অবরুদ্ধ করে দিয়েছে। অথচ তিতিকের এহেন কোনো ধ্যান নেই। সে শুরু হতেই চুপটি করে দাঁড়িয়ে আদির তাকে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, সে আদিরের এই নতুন রূপকে আরও একবার খেয়াল করলো না। বর্তমানে তার সেসবে ধ্যান দেওয়ার মন মানসিকতা নেই, কিন্তু আদিরকে এতক্ষণ হতে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সে কিছুটা অবাক হয়। খানিকটা কপাল কুঁচকে সে আদিরের উদ্দেশ্যে আওড়ায়, সব কিছু ঠিক আছে না? না। আচমকা আদিরের এহেন কথায় তিতিকের কপাল কুঁচকে যায়। সে আদিরের কাছে দুপে এগিয়ে এসে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছে? এবার আদিরের হুঁশ ফেরে, কিছুটা কেসে ওঠে। স্বাভাবিক হয়ে তিতিকের উদ্দেশ্যে বলল, না কিছু না, কিছু হয়নি, তুমি বসো। এই বলে সে তার নজর ফিরিয়ে খাবারের দিকে তাকায়। দ্রুত তিতিকের জন্য প্লেটে খাবার বেড়ে নেয়। অতঃপর তিতিকের দিকে তাকাতেই দেখে সে এখনো তার দিকে তাকিয়ে। আদির নিজেকে তটস্থ করে তার কাছে এগিয়ে যায়। নিজে হাতেই চেয়ার টেনে তিতিকাকে বসায়। অতঃপর তিতিকের কাছে আরও একটা চেয়ার টেনে নিয়ে তার সামনাসামনি হয়ে বসে। তিতিকে আর কিছু বলার আগে আদির তার প্লেট থেকে খাবার তুলে তার মুখের সামনে ধরে বলল, হা করো। আদিরের নির্বিকার অভিব্যক্তিতে তিতিকে কিছুটা সংকোচ বোধ করছে বিদায় আদির তা বোঝা মাত্র আবারও বলে, আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও, এরপর সোজা ঘুমিয়ে পড়বে। তারপর ঘুম থেকে উঠে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। তিতিকে আর কিছুই বলে না। সে চুপচাপ আদিরের হাতেই খেতে লাগলো। এরই মধ্যে আদির সামান্য মৃদু হেসে বলল, আমার রান্নার স্কিল খুব একটা ভালো না, আশা করি খেতে খুব বেশি অসুবিধা হচ্ছে না। আদিরের কথা শুনে তিতিকে শুধু এক পলক তার দিকে তাকায়, পরক্ষণে আবার নিজের বিষণ্ণ ধ্যানে মগ্ন হয়, যা দেখে আদির ভারী শ্বাস পেলে। কিছুক্ষণ সময় ফিনফতের নীরবতার পর আদির স্বাভাবিক স্বরে আবারও বলে, পাশের ফ্ল্যাটটা খালি হয়ে যাচ্ছে। যদিও আগামী মাসে হওয়ার কথা ছিল, কারণ ওখানে শুধু তাদের কিছু ফার্নিচার রয়েছে, এমনি কেউ থাকে না। কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে কালকের মধ্যেই পুরো ফ্ল্যাট খালি করাতে বলেছি। আর তুমি এখন থেকেই ওই ফ্ল্যাটেই থাকবে। আজকের রাতটা পার হলে আগামীকাল তুমি তোমার ওই বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে নিয়ে আসতে পারো। আদিরের এহেন স্পষ্ট অভিব্যক্তিতে তিতিকার আর কিছু বলার থাকলো না। সে চুপটি করে আদিরের কথাগুলো শুধু শুনে যায়। এরই মধ্যে তিতিকাকে খাওয়ানো প্রায় শেষ হয়ে যায় তার। সে তিতিকাকে ওখানে বসিয়ে রেখে হাত ধুয়ে আসে। অতঃপর খেয়াল করে তিতিকের চুলগুলো বেচা। এভাবে থাকলে রাতের মধ্যে আবার জ্বর এসে যেতে পারে। সে দ্রুতই পাশ থেকে তোয়ালেটা নিয়ে আচমকা তিতিকের পেছনে এসে দাঁড়ায়। তিতিকা বসে থাকতে থাকতে দেনে নিবিষ্ট হয়েছিল। আচমকা চুলে কারো হাতের স্পর্শ পেতে সে চমকে ওঠে। আদির পেছন হতে তার কাঁধ আলতোভাবে হাত রেখে বলে, চুপ করে বসো, এভাবে চুল ভেজা থাকলে রাতের মধ্যেই জ্বর চলে আসবে। এই বলেই সে দু হাতে ভীষণ যত্নের সাথে তার চুলগুলো তোয়ালি দিয়ে মুছে দিতে থাকে। এভাবে কিছুটা সময় অতিক্রম হবার পর আচমকা আদিরের ফোনটা বেজে ওঠে। সে ফোনটা কাঁধ ও কানের মাঝে রেখে মাথাটা কাত করে ব্যস্ত ভঙ্গিতে তিতিকে চুল মুছে দিতে লাগে এবং তার ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে। সব কথা শোনার পর সে মৃদু হেসে আওড়ায়, ঠিক আছে, আমি আসছি। এই বলেই সে ফোনটা রেখে দেয় এবং তিতিকার উদ্দেশ্যে আওড়ায়, তিতি, আমার একটা বিশেষ কাজে বাহিরে যেতে হচ্ছে, কিছুটা সময় তোমাকে একাই থাকতে হবে। তবে চিন্তা নেই, আমি খুব দ্রুতই ফিরে আসব। আর হ্যাঁ, গোসল করতে গিয়ে কেঁদে কেঁদে অবস্থা খারাপ করে ফেলেছ। ফিরে এসে যেন আবারও এমন কিছু দেখতে না হয়, কারণ কাঁদাটা তারই প্রয়োজন যে অন্যায় করে, কিন্তু তোমার কান্না করাটা মানায় না তৃতি। আদিরের এহেন কথায় তিতিকে বিশেষ কোনো প্রতিক্রিয়া করে না, তবে কান্নার বিষয়টা যে বেশ অবাক হয়। আদির এসবও খেয়াল করেছে। এদিকে আদিরকে বেশ উৎসুকভাবে বিষয়টা নিয়ে ভাবতে দেখা যায়, যেন এই বিশেষ কাজটা সত্যিই বিশেষ। যে ভাবনায় তার ঠোঁটের কোণে নিমেষে এক তির্যক হাসি ফুটে ওঠে। গভীর রাতের নিস্তব্ধতা ছিঁড়ে যেন এক ভয়াল আবহাওয়া তৈরি হয়েছে। আদিরের বিশেষ এক সিক্রেট বদ্ধ স্থানের চারপাশে অন্ধকারে ডুবে আছে।
মলিন ভেজা দেয়াল, ছাদের কোণে ঝুলে থাকা মরচে ধরা লোহার হুক, আর বাতাসে এক ধরনের স্বেচ্ছাতে দাতব গন্ধ। নিস্তব্ধতা বাংছে কেবল রাফসানের হাঁপানো শ্বাস আর আদিরের ভারী পায়ের দুনিতে। রাফসানকে বাঁধা অবস্থায় দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হয়েছে। তার শরীর কাঁপছে, মুখ ফোলা, ঠোঁটের কোনো রক্ত গড়িয়ে পড়ছে, চোখ দুটো আতঙ্ক কুঁচকে আছে, কিন্তু তবুও সে কিছু বলতে পারছে না। হঠাৎ ভারী পায়ের শব্দ, গোটা কক্ষ কেঁপে ওঠে। আদির এগিয়ে আসছে। সর্বদা গম্ভীর মানুষটি আজ এক ভিন্ন রূপে বেষ্টিত। চোখের জমাট রক্তবন্ধ বিদৃষ্টি, শিরা টান টান হয়ে আছে, আঙ্গুলের গাঁট শক্ত। আদির হঠাৎ মুষ্টি ছালায়। প্রথম ঘুষিতেই রাফসানের মাথায় একপাশে হেলে পড়ে, দেয়ালের সাথে আঁচড় লাগে, ঠোঁট ফেটে রক্ত ছিটকে যায়, মেঝেতে লাল দাগ ছড়িয়ে পড়ে। আদিরের চোখে কোনো দয়া নেই, তার মুখ কঠিন, ঠোঁট চেপে রাখা, বুক ভারী শ্বাসে ওঠানামা করছে। দ্বিতীয় আঘাত আরও ভয়ঙ্কর হয়। রাফসানের পাঁজরে গিয়ে লাগে, সাথে সাথে গোঙানির শব্দ ভেসে ওঠে, হাড় ভাঙার ন্যায় কটমট আওয়াজও যেন স্পষ্ট শোনা যায়। মারতে মারতে আদির থামে না, একদিকে টেনে তোলে, রাফসানকে চুল ধরে টেনে ওঠায়, আবার ছুঁড়ে ফেলে দেয় দেয়ালে। প্রতিটি আঘাত দেয়ালের পাখি প্রতিধ্বনিত হয়। গোটা কক্ষ যেন কেঁপে ওঠে। রাফসানের শরীর লুটিয়ে পড়ে বারবার, কিন্তু আদির আবার তাকে টেনে তোলে। যে আদি সর্বদা গম্ভীর, তার চোখে মুখে আজ ভিন্ন রূপ। সেই চোখ দুটোতে যেন আজ জমাট বাঁধা আগুন, ঠোঁট শক্ত করে চেপে রাখা, আর পুরো শরীর ভরপুর এক অদ্ভুত ক্রোধে। তার হাতে এক মোটা আকৃতির বড়সড় লোহার রড, যা হতে ছুঁয়ে পড়ছে লাল রক্তের তরল। তার হাতের প্রতিটি আঘাত যেন মৃত্যুর সমান ভার বহন করছে। আদিরের শক্ত হাত থেকে রাফসান রেহাই পাচ্ছে না, কোনো বিরাম নেই, থেমে থেমে নয়, বরং অবিরাম আঘাত যেন রাফসানকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। দেয়ালে ধাক্কা খেয়ে রাফসানের শরীর ভেঙে পড়ছে বারবার, কিন্তু আদিরের হাত থামছে না। মুহূর্তে তার হয়ে উঠেছে ভয়ঙ্কর, যেন এক অমানবিক দানব দাঁড়িয়ে আছে মানুষের ছদ্মবেশে। শিরা উপশিরায় রক্তচাপ বেড়ে ফুলে উঠেছে, মাংসপেশি টান টান হয়ে আছে। প্রতিটি আঘাতে তার রক্তবর্ণ চোখ আরও উন্মত্ত হয়ে উঠেছে, সোয়াল শক্ত হয়ে আছে, নিঃশ্বাস ভারী আর ক্ষিপ্ত। বদ্ধ জায়গাটিতে আঘাতের শব্দ আর রাফসানের গোঙানি একসাথে প্রতিধ্বনিত হচ্ছে। তবুও আদিরের মুখে কোনো আবেগের বিন্দুমাত্র ছিটে ফোটা নেই, কোনো রাগে চিৎকার নেই, আছে কেবল শীতল গাম্ভীর্যতা। মারাত্মক নীরবতা, একের পর এক আঘাত নেমে আসছে রাফসানের গায়ের উপর, যেন তার মধ্যে জমে থাকা সমস্ত অন্ধকার, সমস্ত আক্রোশে এক রাতে এই দেহের উপর ঝাড়ছে। এই দৃশ্য যে কেউ দেখা মাত্রই বলবে আদির হয়তো কোনো মানুষ নয়, সে এক ভয়ঙ্কর ছায়া, যার কাজ কেবল ধ্বংস আর শাস্তি দেওয়া। আর এই মুহূর্তে সত্যি মনে হচ্ছে গভীর রাতের নিস্তব্ধতার সাক্ষী হয়েছে আদির ভয়ঙ্করতম রূপের। নিচে পড়ে থাকা রাফসানের উদ্দেশ্যে আদির বারিক কিশোরে বলে ওঠে, কোন সাহসে তুই আমার তিতির গায়ে হাত দিয়েছিস? কোন সাহসে? আদিরের রণমূর্তির ন্যায় রূপকে দেখে রাফসানের সর্বত্রে ভয় বিরাজিত হয়। রক্তাক্ত চেহারায় সে নিবিড় চোখে রাফসানকে এক পলক দেখে পরক্ষণেই চটপটিয়ে আদিরের পা ধরে কান্নারত স্বরে বলতে শুরু করে, মাফ করে দিন আঙ্কেল, আমি কোনো দিনও আর এমন ভুল করব না। তিতিকে আমার বোনের মতো, আমি কখনোই আর ওর সাথে খারাপ আচরণ করব না, ওর আশেপাশেই যাব না, আমি প্রয়োজনে এই শহর ছেড়ে দেব। আদির রাফসানের রেহেন কথায় কপাল কুঁচকে ফেলে ব্রু উঁচিয়ে খানিকটা তাচ্ছিল্যের সহিত বলে, এক সেকেন্ড, শহর ছাড়া তো পরের বিষয়, এখান থেকে যান হাতে নিয়ে বাঁচতে পারবি কিনা সন্দেহ আছে। তোর নামে অনেক কুকীর্তির খবর আছে আমার কাছে, কিন্তু কথা তো এটা নয়। তিতি যদি তোর বোনের মতন হয় তবে আমি তোর কি হই? আচমকা এমন প্রশ্নে রাফসান ঘাবড়ায়। হঠাৎই কেমন প্রশ্ন! তবুও সে ইতস্ত স্বরে বলল, আঙ্কেল। এ কথা শুনে আদি তার দিকে তাকিয়ে মৃদু হাসে এবং আবার হঠাৎ একদম অস্বাভাবিক বলে, আমাকে দেখতে আঙ্কেলের মতো মনে হয়? রাফসান আদিরের এমন নমনীয়তায় বেশ অবাক হলো, এবং এত পরিবর্তন এই যেন আরও বেশি আতঙ্কজনক। তা নয়, কিন্তু আপনি যদি তিতিকার আঙ্কেল হন তবে তো আমারও। রাফসানের কথা শেষ হয় না, তার পূর্বে আদি পুনরায় ভয়ঙ্কর রূপ ধারণ করে রাফসানের কলার চেপে উঁচিয়ে টেনে তোলে, তারপর ভাঙ্গাছড়া দেওয়ালের সাথে তাকে চেপে ধরে দাঁতে দাঁত হইসে ছাপা স্বরে আওড়ায়, আমি যে তিতির আঙ্কেল হই, এটা কি ও তোকে বলেছে নাকি আমি বলেছি?
নিমিষে রাফসান ভীত হয়ে যায়। সে ভয়ার্ত চাহনিতে আদিরের দিকে তাকিয়ে মিনমিনিয়ে জবাব দেয়, না মানে। রাফসানের কথা শেষ করতে না দিয়ে আদির চোখ রাঙিয়ে সাফা সরে বলতে লাগলো, তিথি আমার ওয়াইফ, ও আমার অর্ধাঙ্গিনী, আমার বউ তিতিকা রায়ান চৌধুরী। আদিরের এহেন কথায় রাফসান বিস্মিত চাহনিতে আদিরের দিকে তাকিয়ে থাকে। তার এহেন ভাবগতিতে আদির তাচ্ছিল্যের সহিত মৃদু তির্যক হেসে বলল, অবাক হচ্ছ? এতটা অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই। বউটা আমার নিতান্তই ছোট, কিন্তু আমি আছি তো ওর আশেপাশের কীট পতঙ্গগুলোকে শেষ করতে। এ বলেই আদির আচমকা আবারও রাফসানকে ভেতরে ফেটাতে শুরু করে। কোনো থামাথামি নেই, একের পর এক আঘাত হানে রাফসানের সর্বত্র গায়ে। আদির তাকে মারতে মারতেই জোর গলায় বলতে লাগলো, রাফসান হক, তিতিকে তুই বোনের সম্মান দিতে পারিসনি, ভালো কথা, কিন্তু আমাকে আঙ্কেল যখন মেনেছিস তখন তিতিকে তো আন্টির মতো সম্মান করা উচিত ছিল, যা না করে তুই চরম অন্যায় করেছিস। এই বলতে সে আবারও একদই উদ্যমে রাফসানকে ফেটানো শুরু করে। তিতিকার খোঁজ নিতে গিয়ে সবার আগে সন্দেহের নজরে আসে রাফসানকে। মোবাইল লোকেশনে ট্র্যাক করতে গিয়ে গোডাউনের মালিকের ছেলে তথা রাফসানের দলের একজনের নাম বেরিয়ে আসে। অতঃপর তাদের সন্দেহের জোরালো হয়, কেননা ভার্সিটিতে এই গ্যাংয়ের লিডার হলো রাফসান। যে কারণে তিতিকাকে পাওয়া সেই ঘটনাস্থলে রাফসানকে দেখে। আদির একটুও অবাক হয় না। অন্যদিকে দলের বাকি ছেলে মেয়েগুলো পুলিশের হেফাজতে থাকলেও রাফসানকে তার এই বদ্ধ কুঠুরিতে আদির নিয়ে এসে বিশেষ কৌশলে একজন পুলিশ সাথে তার আগে কথা বলে রাখা ছিল, যাকে ঘটনাস্থলে সে চোখের ইশারায় রাফসানকে চিহ্নিত করে এবং সেই পুলিশে কৌশলে রাফসানকে আদিরের হাতে তুলে দেয়। কেননা রাফসান যা করেছে সেক্ষেত্রে তাকে নিজ হাতে শাস্তি দিতে না পারলে আদির রায়ানের ভেতর আত্মা শান্ত হতো না। ফ্ল্যাটের দরজাটা আস্তে করে খুলে ধীর পায়ে ভিতরে প্রবেশ করে আদির। শরীর ঘামে পুরো একাকার হয়ে রয়েছে। মারতে গিয়ে সম্পূর্ণ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ায় শরীরের বিভিন্ন অংশে তার নিজেও আঘাত লেগেছে। বিশেষ করে দু হাতের অবস্থা একটু বেশিই খারাপ। চামড়া ছিলে রক্ত বের হবার পাশাপাশি বেশ খানিকটা রাফসানের গায়ের রক্তেরও দাগও লেপ্টে রয়েছে। আদির ভারী শ্বাস পেলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আশা রাখছে তিতিকে এই মুহূর্তে ঘুমিয়ে গিয়েছে, নয়তো মেয়েটা এত রাত অবধি জেগে থাকলে তা নতুন দুশ্চিন্তার ব্যাপার হয়ে যায়। আস্তে করে দরজাটা ঠেলে দিতে আশাজনক দৃশ্য নজরে পড়ে। তিতিকা খাটের এক কোণে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। আদির তাকে দেখে প্রশান্তির শ্বাস ফেলে তিতিকের দিকে পা বাড়িয়ে যেতে চাইলেও থেমে যায়। আগে ফ্রেশ হয়ে আসাটা প্রয়োজন। আদির দ্রুত একটা তোয়ালে নিয়েই আনমনে কিছু একটা ভাবতে ভাবতে ও বাথরুমে ঢুকে পড়ে। প্রায় আধা ঘন্টা এই মাঝে গোসল শেষে সে বেরিয়ে আসে, তবে পরনে শুধু মাত্র একটা সাদা তোয়ালে জড়িয়ে। সম্পূর্ণ গা তার উন্মুক্ত, চুলসহ গায়ের সর্বত্র পানির বিন্দুখানা লেপ্টে রয়েছে। সিল্কি চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে, অথচ আদিরের সেদিকে কোনো খেয়াল নেই। তার এমন দায়িত্বহীনভাবে কাজকর্ম করাটা অস্বাভাবিক নয়। বাহিরের দুনিয়ার সামনে সে এক শান্ত গম্ভীর স্বভাবের ব্যক্তি, কিন্তু একমাত্র তার এই ফ্ল্যাটের ভেতর সে সম্পূর্ণ ভিন্নধর্মী এক ব্যক্তি। এখানে সে বেশিরভাগ সময় ডিসিপ্লিন মেনটেন না করেই চলে। এই যেমন বাথরুমে গিয়েছে শুধুমাত্র একটা সাদা তোয়ালে নিয়ে, স্বভাবগত কারণে সে তার জামা কাপড় নিতেই ভুলে গিয়েছে। একা থাকে বিদায় এসব নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই, কিন্তু আচমকা রুমে প্রবেশ করে বিছানায় তিতিকাকে দেখে সে চমকায়। তিতিকার কথা তো মাথা হতেই বেরিয়ে গিয়েছিল। দূর কী সব হচ্ছে তার সাথে। আদির ভারী শ্বাস ফেলে কাবার্ড খুলে আরও একটা নতুন ট্রাউজার আর টি শার্ট বের করে আনে, দুটোই অ্যাশ কালারে। তবে সেসব বের করতে করতে আদির একবার পেছনে ফিরে তিতিকাকে দেখে, কি যেন ভেবে দীর্ঘশ্বাস ফেলে। কাপড় দুটো হাতে বের করে নিয়ে তিতিকার দিকে এগিয়ে যায়। আদিরের মা ছিল একদম খাঁটি বিদেশিনী। চুল ছিল তার সোনালি রঙের। তার মায়ের মতো সেও একজন ব্রিটিশ, একই সাথে বাঙালি। ফলস্বরূপ তার চেহারায় অন্যদের মতো এই বয়সে বার্ধক্যের কোনো ছাপ পড়েনি। আবার তাকে দেখতে পুরোপুরি বিদেশিও মনে হয় না, কিন্তু তার মাকে তো সম্পূর্ণ বিদেশিনীর মতোই লাগতো। তাহলে তিতিকার সাথে তার মায়ের মতো এত মিল কেন খুঁজে পাচ্ছে?
শুধুমাত্র তার মায়ের শাড়ি পরেছে বিদায় হতে পারে। শেষবার যখন মাকে শাড়িতে দেখেছিল তখন দেখতে অনেকটা তিতিকার মতোই লাগছিল। আবার এও হতে পারে মায়ের পর হয়তো সেই প্রথম কোনো নারীকে বিশেষভাবে দেখার প্রয়োজন মনে করেছে। আদির এসব ভাবতে ভাবতেই বিরক্ত হলো। এসব কেমন অগোছালো চিন্তা ভাবনা তার, কী সব বকছে সে। নিজের প্রতি বিরক্তি নিয়ে আদি তিতিকার পাশে টুল টেনে বসে তিতিকা তার দিকে কাত হয়ে গুটিয়ে শুয়ে রয়েছে। আদি তার ঘুমন্ত মুখের দিকে সে অজান্তেই মৃদু হাসে। সে ক্রমশ এক ঘোরের মাঝে হারিয়ে যেতে শুরু করে। এরই মধ্যে সে তিতিকের মুখের কাছে মুখ এনে মৃদু স্বরে আওড়ায়, তিতি, ওরা ওদের কর্মফল ভোগ করছে, তুমি আর কষ্টে পেও না। আদির এই বলেই থামে, কিন্তু পরক্ষণে তার নজর পড়ে তিতিকের গলায়। রাফসান গলা চেপে ধরায় 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট লাল হয়ে রয়েছে। নিমিষে আদির সোয়াল শক্ত হয়। তিতিকের দিকে আরো কিছুটা ঝুঁকে আঙ্গুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিয়ে তীব্র আক্রোশে আওড়ায়। ইচ্ছে তো করছে এখনই গিয়ে এবার জানোয়ারটার গলা কেটে ফেলি। তবুও সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। যথারীতি তার মাথাটা খানিক ঝুঁকে পড়েছে তিতিকের মুখের উপর। আদির অজান্তে মিটমিট করে হাসছে। তিতিকের মুখশ্রীর প্রতিটি অংশ সে বেশ আনন্দ নিয়ে দেখছে। কখনো সুদীর্ঘ চোখের পাপড়িতা, কখনো তিতিকের লাল হয়ে ফুলে ওঠা ফর্সা সরু নাক, আবার কখনো তিতিকার টকটকে গোলাপি উষ্ঠদয়। তবে এরই মাঝে আচমকা আদিরের ভেজা চুল বেয়ে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে তিতিকার ঠোঁটের কিনারায় পড়ে। নিমিষে ঘুমন্ত তিতিকার চোখ মুখ কিঞ্চিত কুঁচকে যায়। তার ঘুমের যে ব্যাঘাত ঘটেছে তা তার মুখের ভঙ্গিতেই বোঝা যাচ্ছে, কিন্তু ততক্ষণে আদিরের নজর সেদিকে চলে গিয়েছে। একই সাথে আপনা আপনি তার এক হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঠেকে তিতিকার ঠোঁট বরাবর পানের বিন্দুকণা আলতোভাবে শুয়ে দিয়ে সাথে লিপটে মিশিয়ে দেয় সে। তিতিকা পুনরায় ঘুমের ঘরে কপাল কিঞ্চিত কুচকে ঠোঁট নাড়াতে আদির নিমিষে চমকে হুঁশে ফিরে আসে। এসব কি করছে সে? সিরিয়াসলি এসব সে করছে? আদিরের গলা শুকিয়ে এসেছে। একবার নিজের দিকে তাকিয়ে দেখে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে শুধুমাত্র একটা তোয়ালে কোমরে জড়িয়ে বসে রয়েছে। উফ, কি হয়েছে তা? এসব সে কেমন বেহুদার মতো কাজকর্ম করছে? আদির আবারও বেশ নিজের প্রতি বিরক্ত হয়ে দ্রুত উঠে আসে। এখানে আর দুর্গন্ধ থাকা সম্ভব না, দ্রুত এখান থেকে যেতে হবে। এই ভাবনায় সে কোনো মতে নিজের জামা দুটো নিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন তিতিকা ঘুমের মাঝে আচমকা ফুঁপিয়ে ওঠে। পরদিন সকালবেলা তিতিকা ঘুম থেকে উঠে পড়েছে, তবে আজ বেশ বেলা হয়ে গিয়েছে। তবুও নিজের তিতিকার মাথাটা ঝিমঝিম করছে। তিতিকা আড়মোড় ভেঙে উঠে বসতে হঠাৎ চমকে ওঠে। অতঃপর গত রাতের কথা মনে করার চেষ্টা করে। পরক্ষণেই মনে পড়ে এটা আদিরের বাসা। তিতিকা ভারী শ্বাস ফেলে। এরই মধ্যে তার নজর পড়ে আয়নার দিকে। সেই নিজের পরনে পোশাক দেখে সে পুনরায় চমকায়। আলগোছে বিছানা হতে নেমে গিয়ে যায় আয়নার কাছে। তিতিকা আয়নায় নিজেকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বেশ অদ্ভুত লাগছে তাকে। তার ঘরের কোনো আয়না নেই। আয়না কেনার মতো চিন্তাভাবনা কিংবা টাকা খরচ করাটাকে সে প্রয়োজনীয় ভাবিনি। অনেকদিন পর এভাবে আয়নায় নিজেকে দেখেই কি তার এমনটা মনে হচ্ছে? তিতিকা চিন্তাভাবনার মাঝেই আচমকা আদিরের রুমে প্রবেশ করে। তিতিকা ঘুম থেকে উঠতে পেরেছে দেখে সে বিস্তৃত হাসি মুখে তার দিকে এগিয়ে বলে, গুড মর্নিং তেতোকা, ঘুম ভালো হয়েছে? সকাল সকাল তার নামের 12টা বাজিয়ে দিয়ে বলছে ঘুম ভালো হয়েছে কিনা। তিতিকে এতে কিছুটা বিরক্ত হলেও তার বহিঃপ্রকাশ করল না, বরং শুধু আলতস্বরে জবাব দেয়, জি। আদির আবারও কিছুটা মৃদু হেসে বাড়ি শ্বাস ফেলে। অতঃপর নিজের কাবার্ডের দিকে এগিয়ে গিয়ে অফিসের জন্য ফর্মাল ড্রেসগুলো বের করতে থাকে। এদিকে তিতিকা পেছন হতে আদিরের দিকে চেয়ে থাকে। সে খেয়াল করে দেখে এই প্রথম সে আদিরকে এক ভিন্ন রূপে দেখছে, যেটা বেশ আকর্ষণীয় হলেও তিতিকা তা এই মুহূর্তে উপলব্ধি করতে পারে না। কিন্তু আদির হতে যে তারও নজর ফেরানো দায় হয়েছে এটা স্পষ্ট। তবে তিতিকে জোরপূর্বকভাবেই নিজের নজর আদির হতে সরিয়ে নেয়। এরই মধ্যে আদির তার প্রয়োজনীয় জিনিসগুলো বের করে নিয়ে পেছন ফিরে দেখে তিতিকে এখানে দাঁড়িয়ে রয়েছে। এখনো দাঁড়িয়ে আছেন? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট রেডি আছে। আদিরের কথায় তিতিকার ধ্যান ভাঙে। কিছুটা ভারী শ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তবে আচমকাই আবার পেছন ফিরে আদিরের উদ্দেশ্য বলল, আপনি অফিসে যাচ্ছেন?
একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, নয়তো আজ তোমার সাথেই থেকে যেতাম। আদিরের রেহেন নির্বিকের কথা শুনে তিতিকে কিছু বলতে নেবে, তার পূর্বে আদির আবারও বলল, তোমার আজ ভার্সিটি কিংবা অফিসে যাবার কোনো প্রয়োজন নেই, এখানেই রেস্ট করা, আমি খুব দ্রুতই ফিরে আসব। এই কথায় তিতিকে বেশ চিন্তায় পড়ে যায়। গতকালের বেশিরভাগ ঘটনা এখনও তার মস্তিষ্কে আবছা ধোঁয়াশার নাই, আর আজ এখানে একা থাকাটাও কেমন অদ্ভুত সংকোচবোধ হচ্ছে তার। তিতিকে কিছুটা ভেবেচিন্তেই বলল, আমাকে বাড়ি যেতে হবে। আদির ব্রু উঁচিয়ে বলে, কেন, এখানে থাকতে কোনো সমস্যা? তুমি বলো তো, মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি, আজ আর অফিসে না যাই। তবে আদিরের রেহেন কথা শুনে তিতিকা বেশ অবাক হলো। একটু আগেই বললো ইম্পর্টেন্ট মিটিং আছে, আজ অফিসে না গেলেই নয়, আর এখন বলছে তার জন্য নাকি মিটিং ক্যান্সেল করে দেবে। তিতিকা বেশ উদ্বিগ্ন স্বরে আওড়ায়, না না, এসবের প্রয়োজন নেই। আপনি তো গতকাল বললেন আমি যেন ওই বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসি, কারণ আপনার পাশের ফ্ল্যাটটা নাকি। তিতিকা নিজের কথাটা অসম্পূর্ণ রেখেই উক্তির সমাপ্তি ঘটায়। অন্যদিকে আদির দ্রুতই বুঝে যায় তিতিকা কি বলতে চাইছে। যথারীতি সে বিস্তৃত হেসে বলল, ঠিক আছে, তেমন হলে আমি অফিসে যাওয়ার পথে তোমাকে ওখানে নামিয়ে দিয়ে যাব, অফিস থেকে ফেরার পথে আবার এখানে নিয়ে আসব, তাই একটু দ্রুতই নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিও। আদিরের কথায় তৃতিকা কাঁধটাকে মৃদু কাত করে। অন্যদিকে আদির আবারও বলে, সকালে মার্কেট থেকে তোমার জন্য 2 জোড়া নতুন ড্রেস এনেছি, শাড়িতে যদি কমফোর্টেবল না হয় তবে এগুলো পরে নিও। আদির এই বলে নিজের জামা কাপড় নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। একই সাথে তিতিকের উদ্দেশ্য বলে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। এই বলে আদির স্থান ত্যাগ করে। অন্যদিকে তিতিকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আদিরের সব কথায় হাস্যচোখ সম্মতি জানায়। একই সাথে আদিরের প্রতি সে বেশ অবাকও হলো। এই লোকটা একসাথে কত কিছুর দিকে নজর রাখে, কিছু বলার আগে সব কিছুর সমাধান দিয়ে দেয়। পরিপূর্ণ ফর্মালিটিসে সজ্জিত হয়েছে আদির। একই সাথে চোখে মুখে ছিঁড়েছে না সেই গাম্ভীর্যের ছাপ, কিন্তু তিতিকাকে দেখতে এসে গাম্ভীর্যতা নিমিষে হাওয়ায় মিশে যায়। আদি রেডি হয়ে তিতিকার জন্য খাবার সাজিয়ে ডাইনিংয়ে বসেছিল। তিতিকাকে দেখা মাত্র সে ক্ষণিকের জন্য থমকে। তিতিকার পরনে অ্যাশ কালার সিম্পল একটা গাউন, ওড়নাটা গায়ে জড়িয়ে চুলগুলো ছেড়ে দিয়ে আনমনে ডাইনিংয়ে চলে এসেছে। তার চোখে মুখে নীলবক্ত থাকলো। আদির বিস্তৃত মুচকি হেসে তিতিকার উদ্দেশ্য বলে, ইউ লুক সো প্রিটি, বসো এখানে। অথচ মনে মনে নিজের উদ্দেশ্য আওড়ায়, সিরিয়াসলি আদি, তোর চয়েস আসলেই মারাত্মক। এটা সেই তিতিকার জন্য পছন্দ করা জামার উদ্দেশ্য বলল নাকি স্বয়ং তিতিকাকে তা অজানা, কিন্তু আদিরের কথা মতো তিতিকে চুপটি করে বসে পড়ে। অন্যদিকে আদির তার দিকে প্লেটটা ঠেলে দিয়ে নিজে খেতে শুরু করে। ব্রাউন ব্রেড টোস্ট করে তাতে অ্যাভোকাডো সেদ্ধ ডিম মিশ্রিত পেস্ট মাখিয়ে তার সাথে কিছু চিকেন স্টক ছোট ছোট পিস করে কেটে প্লেটে সুন্দর করে সাজিয়েছে। তিতিকের কাছে খাবারটা বেশ আকর্ষণীয় দেখতে হলেও খেতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো। একটু কেমন যেন খেতে, বিশেষ করে এই অ্যাভোকাডো সবুজ রঙের ফেসটাই তার কাছে বেশ উদ্ভট লাগলো। এছাড়া সব ঠিকই আছে। তিতিকে আদিরের দিকে আর চোখে তাকিয়ে দেখে সে বেশ মজা করে খাবারটা খাচ্ছে। তিতিকে মনে মনে অনেকটা কিছু ভাবলেও নিজেকে পুরোপুরি স্বাভাবিক রেখে আদিরের উদ্দেশ্যে ইতস্তস্বরে আওড়ায়, সরি। আদির খাবার খেতে খেতে থমকায়, মুখ তুলে ফাঁসে ফিরে তাকিয়ে তিতিকের উদ্দেশ্যে ব্রু উঁচিয়ে বলে, কিসের জন্য? তিতিকে আবার ইতস্তস্বরে বলল, এই যে আমার জন্য আপনাকে এত সমস্যায় পড়তে হয়, শুধু শুধু আমার জন্য। আমি যা করেছি আমার নিজের জন্য করেছি, তোমার জন্য তো কিছু করিনি তৃতি। আদিরের রেহেন গম্ভীর অভিব্যক্তিতে তিতিকা কিছুটা অবাক হলো। উৎসুক দৃষ্টিতে আদিরের দিকে চেয়ে রইল। অন্যদিকে আদির পুনরায় নজর ফিরিয়ে নিজের খাবারের দিকে মনোযোগ দেয় এবং নিষ্প্রিয় বলতে লাগলো, আমার ছোট্ট একটা পাকনি বউ আছে। ছোট হলেও কি হবে, তার জাজে টিকে থাকাই মুশকিল। তাছাড়া সে ভীষণ জেদি, কিন্তু সেসব যে বোধ হয় শুধুমাত্র আমার জন্যই। তার সব গাড়তেরামিও আমার জন্যই। সাধারণত এইসব মানুষদের আমি অপছন্দ করি,
কিন্তু তার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সে আমার জন্য অনেক বেশি স্পেশাল। এই জন্য তার ভালো মন্দ সব কিছু নিয়ে ভাড়া বাড়িটা আমাকেই করতে হয়। এখনও ছোট তো, আর একটু বড় হলে বোধহয় ঠিক হয়ে যাবে। আমার না হলেও চলবে। পাকনি বউয়ের শত পাগলামি তো আমি বোধহয় কখনো বিরক্ত হব না। আমার ছোট্ট একটা পাকনি বউ আছে, তার জাজে টিকে থাকাই মুশকিল। তাছাড়া সে ভীষণ জেদি, কিন্তু এসব জেদ বোধহয় শুধুমাত্র আমার জন্যই। তার সব ঘাটতার আমিও আমার জন্য। সাধারণত এইসব মানুষদের আমি অপছন্দ করি, কিন্তু তার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সে আমার জন্য অনেক বেশি স্পেশাল। এই জন্য তার ভালো মন্দ সব কিছু নিয়ে ভাড়া বাড়িটা আমাকেই করতে হয়। এখনও ছোট তো, আর একটু বড় বউ হলে বোধহয় ঠিক হয়ে যাবে। আমার না হলেও চলবে। পাকনি বউয়ের শত পাগলামি তো আমি বোধহয় কখনো বিরক্ত হব না। আদির নির্লিপ্ত ভঙ্গিতে সম্পূর্ণ কথাটাই নির্বিকারে বলে শেষ করল, যেন তার মাঝে কোনো হেলদোলি নেই। আশেপাশের সব কিছু যেন স্বাভাবিক, কিন্তু না, সব তো স্বাভাবিক নয়। তিতিকার মাঝে নিমেষে এক অজানা অনুভূতির ঝড় তুলেছে। আদিরের বলা প্রতিটি শব্দে তার চোখ জোড়া নিমেষে বিস্ময়ের তালে বড় হতে থাকে। সে স্তব্ধ মূর্তির ন্যায় আদিরের দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে আদির আচমকা তার খাবারের প্লেট হতে নজর সরিয়ে তিতিকার দিকে ফিরে তাকায়। দুজনের চোখাচোখি হতে চমকায়। তিতিকা রেহেন ভাবগতিক আদির বিস্তৃত মুচকি আসে এবং তিতিকার উদ্দেশ্যে মৃদু হেসে বলে, দ্রুত খেয়ে নিন মিস তেতকা। নিমেষেই তিতিকার ধ্যান ভাঙে। অন্যদিকে আদির আবারও তার উদ্দেশ্য বলে, সরি না বলে ধন্যবাদ দিলে খুশি হতাম। তিতিকার আবারও স্তব্ধ ছাউনিতে আদিরের দিকে তাকায়। আদির নিজের মতো খেয়েই চলেছে, অথচ তার খেতেই ইচ্ছে হচ্ছে না। তিতিকার খানিকটা সময় নিয়ে আওড়ায়, ধন্যবাদ। নিমেষে আদির মুখ তুলে তিতিকার দিকে সে বিস্তৃত মুচকি হেসে বলল, আরে মিস তেতকা, ধন্যবাদের কি প্রয়োজন? এটা তো আমার কর্তব্য। আদিরের আচমকা গিরগিটির মতো রং বদলাতে দেখে তিতিকা চমকায়, মনে মনে দাঁতে দাঁত চেপে আওড়ায়, কি বজ্জাত লোক। পুনরায় দুজনের মাঝে ফিনফতন নীরবতা জমে। আদিরের খাওয়া প্রায় শেষ, তবে সে তিতিকার দিকে তাকাতেই তার কপাল কুঁচকে যায়। এ কি হলো? খাবার খাচ্ছ না কেন? ভালো লাগছে না? আদিরের কথার উত্তরে তিতিকা কি বলবে বুঝে উঠতে পারছে না। খাবার ভালো হলেও তার রুচি হচ্ছে না। পেটে খিদে থাকলেও খাবারের প্রতি তার ন্যূনতম আগ্রহ নেই। তিতিকে মিথ্যে খাওয়ার ভঙ্গিতে এক টুকরো ব্রেড মুখে দিয়ে আওড়ায়, না না, খাবার ভালো, কিন্তু আমার আর খেতে ইচ্ছে করছে না। তিতিকার কথা শুনে আদিরের কপালের ভাঁজ আরো তীব্র হলো। সে শান্ত গম্ভীর দৃষ্টিতে তিতিকার দিকে তাকিয়ে রইল। হঠাৎ আদিরের এমন ভাব গাম্ভীর্যে তিতিকা বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। লোকটা হঠাৎ বারংবার নিজের মতিগতি পরিবর্তন কেন করছে? এরই মধ্যে আদির রায়ান কিছু না বলে আচমকা নিজের ফা দিয়ে তিতিকার ছেড়ে পায়া দূরে টান দেয়। অমনি তিতিকা আচমকা খানিকটা ঘুরে সোজাসুজি আদিরের মুখোমুখি হয়। আদির তাকে কিছু বলার সুযোগ না দিয়ে হঠাৎ তিতিকার প্লেটটা হাতে তুলে নিয়ে নিজের হাতে খাবার তুলে তিতিকার মুখের কাছে ধরে। তিতিকা আদিরের শীতল তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে কিঞ্চিত ডুব গিলা আওড়ায়, বলছিলাম। তিতিকার কথায় বাধা সেধে আদির গম্ভীর স্বরে বলল, হা করো, আমি নিজ হাতেই খেয়ে নিচ্ছি। তিতিকে ইতস্ত ভঙ্গিতে এহেন কথা বলল আদির তার ভাব গাম্ভীর্যতা বজায় রেখে বলল, এতক্ষণ সময় দিয়েছিলাম, খাওনি, এখন আমি খাইয়ে দেব, একটা কথাও বলবে না। তিতিকে আর কিছু বলতে পারে না। তীব্র সংকোচের সাথেই সে মুখ খোলে। আদিরের সবটা খাবার খাইয়ে দিয়ে ক্ষান্ত হয়। এর মাঝে সে একবারও তিতিকার সাথে কোনো কোথাও বলে না। তিতিকে আর কিছু বলার সাহস পায় না। এদিকে খাবার শেষ হতেই আদির তাকে এক গ্লাস ফ্রুট জুস হাতে ধরিয়ে দিয়ে বলল, খাবারগুলো একটু অস্বাদু হতে পারে, কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। এ বলে সে উঠে দাঁড়ায়। এদিকে তিতিকা আদিরের কর্তব্যপরায়ণ আচরণে একটা কথা না বাড়িয়ে সম্পূর্ণ জুস এক নিমিষে খেয়ে ফেলে। তার খাওয়া শেষ হতেই গম্ভীর আদির বিস্তৃত হেসে তিতিকার মাথায় চুলগুলো হালকা এলোমেলো করে দিয়ে বলল, দ্যাটস মাই গার্ল। কখনো গম্ভীর, আবার কখনো অদ্ভুত স্বাভাবিক। তিতিকা বেশ অবাক হয় আদিরের এহেন কার্যকলাপে। তবে এটা ভালো ব্যাপার যে তাকে অচেনা জায়গায় একা থাকতে হবে না। যতই আদি তার জন্য বিশ্বস্ত হোক না কেন, হুট করে নিজের বাসা থাকার পরও এখানে থাকার তো কোনো মানে হয় না।
আদির এই বলেই চলে যেতে নেবে, এরই মধ্যে আচমকা তিতিকার নজর তার হাতের দিকে পড়ে। নিমেষেই তার কপাল কুঁচকে যায়। সে চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, এসব কি? আপনার হাতে কি হয়েছে? তিতিকার কথায় শুনে আদিন দাঁড়িয়ে পড়ে। নিজের হাতের দিকে তাকিয়ে দেখে ছিলে যাওয়া ছোট ছোট ক্ষতগুলো লাল হয়ে রয়েছে। রক্ত না থাকলেও ক্ষতি স্পষ্ট। আদির এক পলক তিতিকাকে দেখে নিষ্প্রয় বলল, ও কিছু না, ঠিক। এ বলে এসে হাত সরিয়ে নিতে নিয়েছিল, কিন্তু আচমকা তিতিকা তার হাত টেনে ধরে। মাথা উঁচিয়ে তীর্যক দৃষ্টিতে একবার আদিরকে দেখে নিয়ে বলল, দেখে তো মনে হচ্ছে কোনো মেডিসিন লাগাননি। আপনি এতটা বেখেয়ালি মানুষ, তা আমার জানা ছিল না। আদির সত্যিই হাতে কোনো মেডিসিন লাগায়নি। তার মতো এসব এমনিতেই ঠিক হয়ে যাবে। যথারীতি সে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। অন্যদিকে চেয়ারে বসে থাকা তিতিকা মাথা উঁচিয়ে পুনরায় আদিরের দিকে তাকাতে দেখে সে তাদের হাতের দিকে চেয়ে রয়েছে এবং তিতিকা তাকাতেই দুজনের এক প্রকার চোখাচোখি হয়। নিমেষেই তিতিকা আদিরের হাতটা ছিটকে দূরে সরিয়ে দেয়। এতে আদির খানিকটা রুক্ষ হাসে। অন্যদিকে তিতিকা চেয়ার হতে উঠে দাঁড়িয়েছে। দ্রুত মুখ ঘুরিয়ে চলে যেতে যেতেই পেছনে থেকে যাওয়া আদিরের উদ্দেশ্য বলে, মেডিসিন লাগিয়ে নেবেন, ভেবে দেখব। আদির হতে এমন এক উত্তর আসবে তা তিতিকা মোটেও আশা করেনি। সে ত্বরিত পিছনে ফিরে কপাল কুঁচকে বলল, বাবা ভাবি পড়া হবে, আমি যা বলেছি তাই করবেন। আর যদি না করি? এবার তিতিকা বেশ অবাক হলো। প্রতিবার তার এমন নির্লিপ্ততায় সে কি বোঝাতে চাচ্ছে। তিতিকা আদিরের শান্ত গম্ভীর চেহারাটার দিকে একবার চেয়ে বলল, তাহলে আমিও আর কখনো আপনার কথা শুনবো না। আদির এবার মৃদু স্বরে হেসে ফেলল, তাহলে আবার বিপদে পড়বেন মিস তেতোকা। তিতিকা এবার বেশ ভাব নিয়ে বলল, তাতে কি, আপনি আছেন তো। আলী বাবা হাতেম তাইয়ের মতো আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। তিতিকার কথায় শুরুতে আদির বেশ খুশি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যা বলল তাতে নিমিষে তার চোখ মুখ কুঁচকে যায়। কিছু বলতে চেয়েও আর ভুলল না, শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে আওড়ায়, পাক নেই। আদির তিতিকাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে। এদিকে আদির চলে যেতে তিতিকা দীর্ঘ শ্বাস ফেলে বাড়ির ভেতর প্রবেশ করে। অতঃপর বিধ্বস্ত মনে পা বাড়ায় দোতলার উদ্দেশ্যে। মাথার মধ্যে এখনো সেসব চিন্তা ভাবনাগুলো ঘুরপাক খাচ্ছে। সেও কেমন যেন সহজ বিষয়গুলো হতে বেরিয়ে আসতে পারছে না। তার পুরো জীবনে সেই প্রথমবার এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছে সে। যথারীতি ট্রমা হতেন যে কেউ সহজে বেরিয়ে আসতেও পারবে না। আদি তার সাথে খুনসুটিমূলক আচরণ করে স্বাভাবিক রাখতে চাইলেও পরক্ষণে সে আবার একই ঘটনায় আটকে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে নিজের ঘরের দরজার সামনে দাঁড়াতে সে চমকে ওঠে। তার ঘরের তালা খোলা আর ভেতর হতে লাগানো। যতদূর মনে পড়ে সে তো দরজায় তালা লাগিয়েই গিয়েছিল, আর চাবিও তো তারই কাছে। আদির ঘটনাস্থল হতে তার ব্যাগটাও নিয়ে এসেছিল, তাহলে তার ঘরের ভিতরে কে? এমন সময় হঠাৎই তার মনে পড়লো তার বাসার তালার এক্সট্রা চাবি হয়তো বাড়িওয়ালার কাছেও রয়েছে। তিতিকা ভেবে পাচ্ছে না তার একদিনের অনুপস্থিতিতে বাড়িওয়ালা কেউ কি তার ঘরে প্রবেশ করেছে। তিতিকার ভাবতে পারলো না, এমনিতে শরীরটা ভালো লাগছে না, তার মধ্যে এসব উটকো ঝামেলা। তিতিকা কিছুটা সন্দিহান হয়ে দরজা শব্দ করে। কয়েকবার শব্দ করেও কোনো সাড়া শব্দ না পেলেও কিছুক্ষণের মাঝে আচমকা এক মধ্যবয়স্ক নারী বেরিয়ে আসে, যাকে দেখা মাত্রই তিতিকা বিস্ময়ে চমকে ওঠে। তিতিকার সামনে গোলগাল চেহারার শাড়ি পরা এক মধ্যবয়স্ক নারী তথা তার বড় কাকিমা দাঁড়িয়ে। তিতিকা যেন নিজেকে বিশ্বাসই করতে পারছে না, তার কাকিমা তার সামনে দাঁড়িয়ে। তিতিকা বিস্ময়ে তার উদ্দেশ্য আওড়ায়, কাকিমা তুমি? কাকিমা তিতিকার বড় কাকিমা তথা আসিফের মা আমিনার সাথে তার শেষবার কথা হয়েছিল সেই নিস্তব্ধ রাতে, যেখানে আমিনা তাকে অকথ্য ভাষায় নানান গালিগালাজ করে। এরপর তিতিকা তার সাথে যোগাযোগ করতে চেয়েও পারেনি। এদিকে আমিনা বেশ গাম্ভীর্যের সহিত তিতিকাকে চেয়ে চেয়ে দেখছে। তিতিকার এমন নিস্তেজ শরীরের ভাবভঙ্গি দেখে তার কপালের ভাঁজ দৃঢ় হয়। সে তিতিকাকে সন্ধির নজরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতেই বলল, কোথায় ছিলি তুই? তিতিকা জবাব দিতে গিয়ে থমকায়। তার কাকিমার চেহারার ভাবগতিক তেমন সুবিধার ঠেকছে না। সে কি তাকে সত্যিটা বলে দেবে? অবশ্যই এই মুহূর্তে গতকালের ঘটনা বলে আমিনাকে দুশ্চিন্তায় ফেলে দেওয়াটা ঠিক হবে না। এসব
না হয় পরেও ধীরে সুস্থ তাকে জানানো যাবে। তিতিকার এভাবে একটানা দাঁড়িয়ে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে, শরীর কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। সে নিজের শারীরিক দুর্বলতা আমিনাকে বুঝতে না দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে, অন্যদিকে আমিনার সন্দেহ যেন ততই তীব্র হয়। কাকিমা, তুমি কখন এসেছো? ঘরের চাবি কিভাবে পেলে? বাড়িওয়ালার কাছ থেকে নিয়েছ? আমিনা বেশ রুক্ষ স্বরে বলল, বাড়িওয়ালার কাছ থেকে নিছি। ঘরের মেয়ে সারা রাত বাড়ি আসে না। আমি তো আর চাইলেই রাস্তায় গিয়ে থাকতে পারি না, তাই না? আমিনার কথায় তিতিকা বেশ অবাক হয়। সে ভাবছে আমিনা আজ সকালে এসেছে, কিন্তু তার কথাবার্তায় অন্য কিছু মনে হচ্ছে। তিতিকা কপাল কুঁচকে বলল, মানে তুমি কি গতকালই এসেছো? কই, আমাকে তো একবারও বলনি। আমিনা এবার যেন আরো কিছু বলার সুযোগ পেয়ে যায়। সে বেশ রুক্ষ স্বরেই বলতে লাগলো, কি বলবো তোমাকে? ফোন কোথায় তোমার? কতবার ফোন করেছিলাম, তোমার হুঁশ আছে? শুধু আমি একা না, আসিফ পর্যন্ত তোমাকে হিসেব ছাড়া কল করেছে। আমি তো ওর সাথে গতকাল সন্ধ্যায় এসেছি। তোমার খোঁজ খবর না পেয়ে আসিফ আমাকে ওর সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি জোর করে থেকে গেলাম। শুনলাম তোমার ঘরের আলাদা চাবি নাকি বাড়িওয়ালার কাছেও আছে। তাহলে না থেকে যাই কি করে? আমারও তো দেখার ইচ্ছে আছে। শহরে এসে মেয়ে আমার কত রাত পর্যন্ত বাহিরে কাটায়, কিন্তু এখন তো দেখছি মেয়ের অনেক উন্নতি হয়েছে। ভার্সিটিতে পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে, তা সারা রাতেও বাড়ি ফেরে না। আমিনার তীক্ষ্ণ তাচ্ছিল্য স্বরূপ কথাবার্তায় তিতিকে বেশ ঘাবড়ে যায়। এই মুহূর্তে সে তাকে কি বলবে? আদিরের কথা বলবে নাকি গতকালকের ঘটনা? সব মিলিয়ে নিমিষে সে অস্থির হয়ে ওঠে। ফলাফলস্বরূপ অসুস্থ শরীরের ভারসাম্য রাখায় তার দায় হয়ে যায়। কাকিমা, আমরা না হয় ভেতরে গিয়ে কথা বলি। তিতিকে বেশ অসুস্থ বোধ করছে বিদায় এ বলে এসে আমিনাকে ফাঁস কাটিয়ে ভেতরে প্রবেশ করতে চায়, কিন্তু আমিনা তাকে বাধা দিয়ে তার হাতটা শক্ত করে চেপে ধরে এবং তিতিকাকে অদ্ভুত নজরে পর্যবেক্ষণ করে দাঁতে দাঁত ফেসে চাপা স্বরে বলে, এই মেয়ে, আমার কথার উত্তর দে আগে। সারা রাত কোথায় ছিলি তুই? কার সাথে ছিলি? এই শহরে তো তোর এমন পরিচিত কেউ নেই যে যার বাড়িতে গিয়ে তুই রাত পার করে আসবি। তাহলে বল, কোথায় ছিলে? হুট করে এমন প্রশ্নের সম্মুখীন হয়ে তিতিকা আরো বেশি ঘাবড়ে যায়। সে ঠোঁট ভিজিয়ে কিছু একটা বলতে নেবে, তার আগে আমিনা এগিয়ে আসে। তার গায়ে গলায় অদ্ভুতভাবে হাত দিয়ে পরীক্ষা করতে লাগলো। তোর শরীরে এমন দেখা যায় কেন? সত্যি করে বল, কার সাথে ছিলে তুই? মাগি, সত্যি করে ক, কার সাথে রাত কাটাইয়া আইসস? তোর শরীর এমন দেখা যায় কেন? সত্যি করে বল, কার সাথে ছিলি তুই? মাগি, সত্যি কইরা ক, কার সাথে রাত কাটাইয়া আইসস? আমিনার কথা শুনে তিতিকে বিস্ময়ের নজরে তাকায়। নিজের বড় কাকিমার এমন অভিব্যক্তিতে সে সম্পূর্ণ হতভম্ব। নিমেষে তার বুক বার হয়ে আসে, চোখ জোড়ায় জল শিকশিক করে। তিতিকা কিছু বলতে নেবে, তার আগে আমিনা আবারও তিতিকার বাহু শক্ত করে চেপে ধরে। মুখের কাছে মুখ এনে ছাপা স্বরে হিসিয়ে আওড়ায়, কি হলো, কথা বলিস না কেন? নষ্ট হয়ে গেছস? চাকরির নামে বেড়াগোর বিছানায় শুয়ে থাকোস? তিতিকার এবার ঠোঁট শেষে নিমিষেই ফুপিয়ে কেঁদে উঠল। আমিনা আরো কিছু বলবে তার পূর্বে তিতিকা ঠোঁট চেপে কান্না থামিয়ে বলল, কাকিমা, এসব কি বলছো? তুমি আমাকে এমন মেয়ে ভাবো? তাহলে তোর বলতে কিসের সমস্যা? শরীরের হাল এমন কেন? আমার তো কিছু সুবিধার ঠেকছে না। তিতিকা নিজেকে ধীর করে। এই মুহূর্তে আদিরের কথা বলা সম্ভব না। আমিনা তার কথা না বুঝে শুনে যা তা রিয়েক্ট করতে পারে, তবে সে কি এখন মিথ্যে বলবে? না বলেও তো উপায় নেই। অন্যদিকে তিতিকা আবারও চুপ হয়ে গিয়েছে দেখে আমিনা আবারও তিতিকার উদ্দেশ্য বলল, কি হলো আবার চুপ হয়ে? আমি জারার বাড়িতে ছিলাম। আমিনার কথার মাঝে আচমকা তিতিকা এই কথা ভুলে ফেললো। মাথা কাজ করছে না, কি ছেড়ে কি বলবে। অন্যদিকে আমিনা সন্ধিয়ান স্বরে বলল, যারা কেডা? আবার কেডা? আমার অফিসের কলিগ, আমি সেখানে কাজ করি, যারাও সেখানে কাজ করে। ওর বাড়িতে দাওয়াতে দিয়েছিল, তাই গিয়েছিলাম। তিতিকে কথা বলতে না বলতে আচমকা ফুপিয়ে কেঁদে ওঠে। এবার যেন আমিনার হুঁশ ফেরে, সে নিজের ভুল বুঝতে পেরে নিমিষে নমনীয় আচরণ প্রদর্শন করে। তিতিকাকে দুহাতে আগলে জড়িয়ে বলে, মাফ কইরা দে মা, সারাটা জীবন তোরে চোখের সামনে বড় করছি আমি। মাইয়া মানুষের সারা রাত বাড়িতে ফিরিস নাই, মাথায় হুঁশ ছিল না, এ কথা আগে কইলেই তো হইতো। তিতিকার আর বলার কিছু নেই, সে মিথ্যে বলেও যেন ফেসে গিয়েছে। এখানে যারার পরিবর্তে সিমরানের কথা বললেই তো বেশ ভালো হতো, না জানি এটা নিয়ে পরবর্তীতে কোন ঝামেলায় পড়তে হয়।
সকাল সকাল নিজ ঘরে এসে তিতিকা বেশ কড়া এক ঘুম দিয়েছিল। ক্লান্ত শরীরে আজ আর কিছু করার মতো শক্তি নেই। অন্যদিকে আমিনা তার বেশ খেয়াল রাখছে, ঘর গুছিয়ে পরিষ্কার করা, দুপুরের রান্না করা, তিতিকে খেতে না চাইলে জোর করিয়ে খাওয়ানো, সব মিলিয়ে তার আদর যত্নের কমতি নেই। এছাড়া নিজের ভুলে সে নিজেও বেশ বিরক্ত। মেয়েটার কথা না শুনেই মুখের উপর কত বড় কথাটাই না বলে ফেলেছে, অথচ মেয়ে তার একা একা থেকে না খেয়ে শরীরের ভারটা বাজিয়েছে, আর সে কিনা কত জঘন্য রকমের সন্দেহ করেছে তার প্রতি। এ নিয়ে অবশ্য সে তিতিকার কাছে অনেকবার মাপও চেয়েছে, কখনো বা কেঁদেও ফেলেছে। তিতিকে এসব ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি। যা হওয়ার হয়েছে। তার নিজের বড় মাই তো, তার বড় মা একমাত্র ব্যক্তি যে তাকে মানুষ করতে গিয়ে নিজের জীবনের অনেক কিছুই স্যাক্রিফাইস করেছে। তার নিজের বড় কাকা তথা আমিনা তার স্বামীর সাথেও তিতিকাকে নিয়ে বিরোধিতা করেছে। এছাড়া পুরো তালুকদার পরিবারের ভাগে লোকজন তো রয়েছে। শুধুমাত্র তিতিকার জন্য আমিনার আজ সবার সাথে মন্দ সম্পর্ক গড়ে উঠেছে। এটা সত্যি যে আমিনার বিশেষ এক নজর তিতিকার প্রাপ্ত সম্পত্তির দিকে, কিন্তু এর পাশাপাশি এটাও সত্য যে সে তিতিকাকে মেয়ের মতোই ভালোবাসে, যদিও সে ভালোবাসার ধরনটা অনেক বেশি ভিন্ন। একই সাথে অনেক বেশি দোয়াশার নিবেদিত। তিতিকার শারীরিক দুর্বলতা দেখে আমিনা বাড়ি হতে নিয়ে আসা নানান বাজার সদাই দিয়ে রান্নাবান্না শুরু করে। দুপুরে বেশ ভালো মন্দ রান্না করে তিতিকাকে খাওয়ানোর পর সে ক্ষান্ত হয়। একই সাথে বিকেলের দিকে আসিফ আসে বাড়িতে। আমিনার মন ছটফট করছিল দুজনকে একসাথে বসিয়ে কিছু বিশেষ আলাপ আলোচনা করতে, কিন্তু কোনো মতে সঠিক সুযোগ খুঁজে পাচ্ছিল না। শেষমেশ আমিনা আসিফকে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বাজারে যেতে বলে এবং একই সাথে তিতিকাকেও আসিফের সাথে পাঠায়। উদ্দেশ্য তার দুজন একসাথে একটু সময় কাটাবে, আর সেও বসে বসে নিজের কথাবার্তাগুলো গুছিয়ে নেবে। তিতিকার যে হাল তাতে এমন জরাজীর্ণ বাড়িতে বেশি দিন থাকতে দেওয়া যায় না। এবার দুজনের বিয়ে দিয়ে একটা ছোট্ট সংসারও গড়া উচিত, দুজনেই সুখে শান্তিতে থাকবে। আমিনার চিন্তাধারা কিছুটা ভিন্ন। সে তিতিকার সম্পত্তিতে নজর দিয়েছে, নিজের জন্য নয় বরং তার ছেলের জন্য, একই সাথে তিতিকার জন্য। বিষয়টা এমন যে সে তিতিকাকে যথেষ্ট ভালোবাসলেও ছেলে তার একটু বেশিই প্রিয়। আবার ধরতে নিলে দুজনেই তার কাছে সমান। মূল কথা, বিয়ের পর তিতিকা এবং আসিফ দুজনেই যেন সুখে থাকে। আবার তিতিকার সম্পত্তিও যেন হাতছাড়া না হয়। সম্পত্তি তিতিকার কাছেও থাকবে, কিন্তু আসিফও তার স্বামী হিসেবে ভোগ করবে। তিতিকা আর আসিফ বাজারে গিয়েছে, অন্যদিকে বাড়িতে বসে টুকটাক কাজে ব্যস্ত আমিনা। বাহিরের আবহাওয়া দেখে তার চিন্তা হচ্ছে, ঘন কালো মেঘ জমেছে এই বিকেল বেলায়, যে কোনো সময় অজরে বৃষ্টি নামতে পারে। এরই মধ্যে আচমকা দরজায় শব্দ হলো। আমিনা ভাবলো আসিফা তিতিকা হয়তো এসে পড়েছে। এই ভাবনায় সে কিছুটা খুশি হলো, কিন্তু দরজা খুলতে সে থমকে যায়। তিতিকা কিংবা আসিফ আসেনি, এসেছে এক বলিষ্ঠ দেহের গম্ভীর মুখ সুদর্শন পুরুষ, পরনে স্যুট বুট টাই, ফর্সা চেহারায় বেশ গাম্ভীর্যতা। আমিনা বেশ অবাক হয়ে তার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম, আপনি কেডা? আপনারা তো ঠিক ছিলাম না। আদির বেশ অবাক হয়ে আমিনাকে দেখছে। তিতিকার বাসা এটা কে? আবার চেহারাটা খানিক পরিচিতও মনে হচ্ছে। আদিরের চোখ মুখ কুচকে যায় নিমিষে। সে নিরেট স্বরে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, আমি আদির রায়ন চৌধুরী। অনুগ্রহ করে তিতিকাকে রেখে দিবেন প্লিজ। আদির শুরুতেই এর চেয়ে বেশি বলল না, ইনি কে তা তিতিকার কাছ থেকে জানা যাবে। অন্যদিকে এক বেগানা পুরুষকে হঠাৎ তিতিকার নাম ধরে ডাকাডাকি করতে দেখে আমিনা চোখ মুখ কুচকে যায়, যদিও তার মন বলছে আদির সে কোথাও না কোথাও দেখেছে। সে কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল, তিতিকা তো নাই, আমি ওর বড় কাকিমা। কিন্তু আপনি তিতিকের কি হন? আমিনের সন্দেহীন দৃষ্টিভঙ্গি আদিরের কাছে স্পষ্ট। তবে নিজেকে তিতিকার বড় কাকিমা বলে পরিচয় দেওয়ায় আদির আশ্বস্ত হলো, কিন্তু নিজের বিষয়ে অতিরিক্ত না জানিয়েই বলল, আমি তিতিকার অফিসের বস, ওকে একটু ডেকে দিলে উপকৃত হব। আমার ওর সাথে আর্জেন্ট কিছু কথা আছে। আমিনা পুরোপুরি আদিরের কথা বুঝতে পারল না, তবে এইটুকু বুঝলো আদির বড় মাফের কেউ। আর যেহেতু অফিস নিয়ে বলেছে, তাই আর সে আদিরকে ভিন্ন কোনো নজরে সন্দেহ করল না। এমনিতে সকালবেলায় সন্দেহের বসে মেয়েটার মন ভেঙে দিয়েছে। এই ভাবনায় সে কিছুটা জোরপূর্বক মৃদু হেসে ইতস্ত ভঙ্গিতে বলল, আর তিতিকা তো অফিসে আসিফের সাথে বাজারে গেছে, আয়সা পড়বনি, খানিক বাদে আপনি ঘরে আয়সা বসেন। এই বলে আমিনা দরজা হতে সরে জায়গা দিতেই আদির আচমকা তার তীক্ষ্ণ প্রশ্নে আমিনাকে আটকায়।
আমিনার কথা শেষ হতে না হতেই আদির প্রচণ্ড নীরের স্বরে বলে উঠল, আসিফকে? আদিরের অভিব্যক্তিতে আমিনা থমকায়। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে কিছু একটা ভেবে নিয়ে মৃদু হেসে ইতস্ত ভঙ্গিতে বলতে লাগলো, আসিফ আমার একমাত্র ছেলে, আর খুব তাড়াতাড়ি আসিফা তিতিকের বিয়ে দেবে। তিতিকের বাপ মা ছোটবেলায় মইরা যায়, তারপর থেকে আমি ওরে মেয়ের মতনই ফালছি। মাইয়াটাকে দূরে বিয়ে শাদি দিতে কষ্ট লাগলো, তাই নিজের ফলার সাথে বিয়ে দিয়ে নিজের কাছেই রাখুন। এই শহরে মাইয়া মানুষ একা একা কেমনে থাকবে আপনিই কোন? এই জন্যই, যদিও এটা আমার বহুকাল পুরানা ইচ্ছা। আমিনা কথা শেষ করে প্রফুল্লিত চিত্তে মৃদু হাসতে লাগলো, যদিও তার এত সব বলার উদ্দেশ্যটা খানিক ভিন্ন। কেননা সে এসব কথা বলার পর কিছুক্ষণের জন্য থেমে পরক্ষণে আবার বলতে লাগলো, বলছিলাম যে আমার মাইয়াটা তো আপনার অফিসে কাম করে, তা ওরই কিছুদিন ছুটি দেওয়া যায় না? ও মেলা অসুস্থ হয়ে গেছে, আবার আমিও চাচ্ছি তাড়াতাড়ি বিয়েটাও দিয়ে দিই। আমি জানি শহরের অফিসে এত সহজে ছুটি পাওয়া যায় না, আবার আসিফও পায় না, কিন্তু তিতিকাকে যদি এ বলে এসে থেমে যায়। অন্যদিকে আদির স্তব্ধ মূর্তির ন্যায় চুপচাপ দাঁড়িয়ে পুরো সময়টা সে এভাবেই চুপ থাকে, যেন তার বলার মতো কিছুই নেই। এদিকে আমিনা তার জবাব শুনতে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আদির কিছুটা সময় নিয়ে গম্ভীর স্বরে বলল, কতজনের ছুটি চাই? বিয়ে শাদির ব্যাপার তো, গ্রামেও যাইতে হইব, 1 মাস হইলে ভালো হয়। আদির নির্লিপ্ত স্বরে জবাব দেয়, ঠিক আছে, ওনাকে বলে দেবেন যেন সে অফিসে সেই বিষয়টা নিয়ে অফিসিয়ালি কথা বলে। আদিরের এহেন কথায় আমিনা বেশ খুশি হয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ তিতিকে, আসলে আমি ওকে আপনার সম্পর্কে জানিয়ে দেবনি, আর আমার ছেলে মেয়ে দুইটার জন্য দোয়া করবেন, ওরা যেন সুখী হয়। আদির অদ্ভুতভাবে মৃদু হেসে বলল, জি। এ বলে সে বাড়ি হতে বেরিয়ে পড়ল। আমিনা তাকে কয়েকবার ঘরে আসতে বলল, সে নির্বিকারে তা নাকচ করে দেয়। আদিরের ভাবগতিক বেশ অদ্ভুত। সে অদ্ভুত গাম্ভীর্যের সাথে বাড়ি হতে বেরিয়ে এক পলক আকাশের দিকে তাকায়। সম্পূর্ণ আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে, চারপাশে ঝড়ো শীতল বাতাস বইছে। এরই মাঝে এক ফোঁটা জল বিস্তীর্ণ আকাশ হতে টপ করে আদিরের চোখের কোনায় পড়ে। খানিকটা সময় নিয়ে সে কিছু একটা ভেবে তির্যক হাসে, পরক্ষণে আবার মাথা নামিয়ে এগিয়ে যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নিজস্ব গাড়ির দিকে। আদির গাড়িতে উঠে সবার আগে তিতিকাকে কল করে। তিতিকা ফোন তোলে না। একের পর এক কল করার পরও তা শুধু রিং হতে থাকে, কিন্তু কেউ রিসিভ করে না। আদির গাড়ি স্টার্ট করে ভারী শ্বাস ফেলে। তিতিকাকে নেওয়ার জন্য সে দুপুরের আগে চলে আসতো, কিন্তু মিটিং সহ আরও কিছু প্রয়োজনে তার দেরি হয়ে যায়। তবে সে কাজ শেষ হওয়া মাত্রই তিতিকাকে ফোন করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। সে এতে বেশ কিছুটা অবাক হওয়ার পাশাপাশি তিতিকাকে নিয়ে চিন্তিত হয়। অতঃপর সুযোগ পেতে সোজা এখানে চলে আসে, কিন্তু এখানে এসে যে সে এমন কিছু সম্মুখীন হবে তা আদির কল্পনাও করেনি। আদির ভারী শ্বাস ফেলে সোয়াল শক্ত করে অতঃপর একটানে গাড়ি নিয়ে চলে যায়। এখানকার লোকাল বাজারের দিকে বৃষ্টির মাঝে কাদামাখা এক অদ্ভুত জায়গায় প্রবেশ করে সে। এদিকে বৃষ্টির বেগ ক্রমশই বাড়ছে, অন্যদিকে আদির অদ্ভুত এক গাম্ভীর্যে নিজেকে বেষ্টিত করছে। তবে আদিরের গাড়িতে বরাবরের মতো তার ছাতাও রয়েছে, অথচ এমন আবহাওয়ার মাঝে আদির ছাতা ছাড়াই গাড়ি হতে বেরিয়ে পড়ে রাস্তার দুধারে অসংখ্য দোকান। সবজি বাজার হতে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা শপিং মার্কেট সবটাই এখানে মিলেমিশে একাকার। মানুষজন যে যার মতো রাস্তা হতে সরে বিভিন্ন দোকানপাটের নিচে আশ্রয় নিয়েছে, অথচ সবাইকে এক প্রকার অবাক করে দিয়ে আদির বিস্তে বিস্তে বাজারের মধ্যস্থানে এসে দাঁড়ায়। এমন লোকাল বাজারে চার চাকা গাড়ি হতে ফর্মাল ড্রেসে কাউকে বের হতে দেখে অনেকেরই নজর তার দিকে পড়ে, কিন্তু হঠাৎ তাকে এভাবে বিস্তে দেখে অনেকেই অবাক হয়। সকলেই বেশ আগ্রহ নিয়ে নিজ নিজ অবস্থান হতে তাকে দেখতে থাকে, অথচ আশেপাশের কোনো কিছুতে আদিরের নজর নেই। বৃষ্টিতে ভিজে জলে টইটুম্বর হওয়া আদির রায়নের শান্ত গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টি এখন শুধু একজনকেই খুঁজছে। আর একটা সময় সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখাও পেয়ে যায়। দূরের একটি কসমেটিক্স দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে তিতিকা, পাশে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে। বৃষ্টির পানি ছাউনি বেয়ে তার গায়ে লাগছে বিদায় পাশে দাঁড়িয়ে থাকা সে সুপুরুষ তার হাত টেনে দোকানের ভেতর নিয়ে যায়, যার সবটাই দূর হতে স্পষ্ট দেখতে পায় আদির। নিমেষে তার সোয়াল শক্ত হয়, হাতের মুষ্টি হয় দিয়ে
সে দূর হতে দোকানের ভেতরে থাকা তিতিকার ভাবগতিক পর্যবেক্ষণ করছে। কিছুটা সময় এভাবে স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকার পর সে তিতিকার নাম্বারে কল করে। অতঃপর ফোনটা কানের কাছে দৃঢ়তার সহিত চেপে ধরে, অথচ তার দৃষ্টি এবারের জন্য তিতিকা হতে সরে না। ওদিকে তিতিকা এবারও ফোন তোলে না। চারপাশের বৃষ্টির শব্দ তীব্র বিদায় আদির নিজেকে শান্ত রেখে আবারও ফোন করে। এবারও শুধু রিং হয়, কিন্তু তিতিকাকে ফোন তুলতে দেখা যায় না। আদির তৃতীয়বারের মতো আবারও তিতিকাকে ফোন করে। এবার অবশ্য আদির খেয়াল করলে তিতিকা আর তার ব্যাগ হতে ফোনটা বের করেছে, যা দেখে সে কিছুটা স্বস্তিতে ভারী শ্বাস ফেলে। কিন্তু যখনই দেখে তিতিকা তার কলটা রিসিভ না করে উল্টো কেটে দিয়ে ফোন পুনরায় ব্যাগে ঢুকিয়েছে, সেই মুহূর্তে নিজ চোখে দেখে আদির যেন বিস্ময়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। নিমিষে তার সোয়াল শক্ত হয়। কানের কাছে দৃঢ় তার হাতে চেপে রাখা ফোনটা সে আরো দৃঢ়ভাবে চেপে ধরে। চোখে মুখে নির্লিপ্ততার ছাপ, অথচ ভেতরে যেন এক ভয়ানক জ্বর উঠেছে। আকাশের সব কালো মেঘগুলো যেন ঝড়ো বৃষ্টি হয়ে শুধুমাত্র আদিরকেই সিক্ত করেছে। জেল দিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখা চুলগুলো ভিজে এখন নুইয়ে কপালের উপর পড়ছে। তা হতে টপ টপ করে পানি বেয়ে তার চোখ সহ মুখের সর্বত্র ভিজে যাচ্ছে। হাতে থাকা ফোনটা অনবরত ভিজছে পানিতে। আশেপাশের অসংখ্য মানুষের নজর এখন শুধু তার দিকে, অথচ আদির বরাবরের মতো নির্বিকার রয়ে গেল। একই সাথে দূরহতি তিতিকার দিকে সে থাকতে থাকতে দাঁতে দাঁত ফিসে আদির সাফা স্বরে আওড়ায়, মিস তিতিকা তালুকদার। চলবে তো ভিউয়ার্স, গল্পের এই পর্বটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। তিতিকার কি আদিরকে পাবে, নাকি তিতিকার সাথে আসিফের বিয়ে হবে? কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।